শেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা স্যার সেকেন্ড এই এক্সাম্পলটা এটার পরে স্যার। এই যে এটা জি স্যার। স্যার এটার হচ্ছে যখন আমরা শেয়ারটা বের করতেছি তখন হচ্ছে শেয়ার আহ, কি ভিজি? জি স্যার। তো ভিজি নাকি ভিডি? বিডি স্যার, বিডি এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে পয়েন্টটাকে উপরে তুলতেছি স্যার, তখন হচ্ছে ওই ওই জিনিসটা হচ্ছে সরে হচ্ছে বি এর পরে চলে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, আবার যখন হচ্ছে আমরা মোমেন্ট বের করতেছি ডি পয়েন্টে, এমডি, তখন হ্যাঁ। আবার এমডির ক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা সরে হচ্ছে বি থেকে হচ্ছে মানে দূরত্বটা কমে যাচ্ছে বি থেকে, হুম, মানে রাইটে চলে ঠিক যাচ্ছে। আছে, আমি শেয়ারের কোশ্চেনটা ক্ষেত্রে বুঝতে পারছি, কোশ্চেনটা জি বুঝতে স্যার। পারছি আপনার। এখানে শেয়ারের ক্ষেত্রে আপনার লাইনগুলো প্যারালাল থাকতে হবে, রাইট? এই যে ডায়াগ্রামের এই লাইন প্যারালাল থাকতে হবে, এবং এই কলামগুলো প্যারালাল থাকবে, একে অপরের সাথে প্যারালাল থাকবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আহ, এখানে এটাই বলি, এই যে এটা যখন আপনি নিচের দিকে যখন নামাইছেন তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করতে গিয়ে কলামটাকে ফ্রেমের দিকে হচ্ছে বাঁকতে হয়েছে, রাইট? ফ্রেমের দিকে বাঁকতে হয়েছে। তো ফ্রেমের দিকে যদি বাঁকে, এ হচ্ছে সরে গেছে এ প্রাইমে, হ্যাঁ। তাহলে বি কি করবে? বি ডেফিনেটলি ওইদিকে আরো সরে যাবে, সি হচ্ছে আরো ওইদিকে সরে যাবে, এই জন্য এদিকে সরছে। আর আরেকটা কনসেপ্ট কি ছিল, যে হচ্ছে শেয়ারের ক্ষেত্রে লাইনগুলো প্যারালাল থাকতে হবে, একে অপরের সাথে প্যারালাল থাকতে হবে। সেটা হচ্ছে ডায়াগ্রামের ক্ষেত্রেও এবং কলামের অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও। তাতে করে দেখা যাচ্ছে আপনার আহ, কি বলে, এদিকে আসার সুযোগ নেই, ঠিক আছে? এরপরে মোমেন্টে আসি। মোমেন্টের ক্ষেত্রে দেখেন কি হয়েছে এইখানে, এটাই বলি। মোমেন্টের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে বাম পাশেরটাকে উপরের দিকে তুলছি কাটার পরে, তো বিমের একটা ইন যখন উপরের দিকে উঠলে এই 90 ডিগ্রি মেনটেন করার জন্য এই কলামটাকে ফ্রেম থেকে বাইরের দিকে বাঁকতে হয়েছে, এটা তো আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাহলে এখন এই এই কলামটা ছিল কোথায়? এখানে, এ পয়েন্টে। সে সরে কোথায় গেছে? সরে গেছে হচ্ছে এইদিকে। তাহলে বিমের এ যদি সরে এখানে যায়, তাহলে বিমের সিটা সরে নিশ্চয়ই এদিকে আসবে, তাই না? একই রকম সিটা সরে এদিকে আসবে, তখন বি সরে যাবে হচ্ছে এদিকে, হ্যাঁ। এই জন্য ফ্রেমের দিকে এই এদিকে সরছে, লেফট দিকে সরছে। তারপরে হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে, ফ্রেমের মোমেন্টের ক্ষেত্রে কলাম কলাম প্যারালাল হওয়ার যে রুলসটা, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেবল না ফ্রেমের ক্ষেত্রে। মোমেন্টের ক্ষেত্রে কলাম যে কোনো দিকে মুভ করতে পারে, হ্যাঁ। তো পরে এই যে 90 ডিগ্রি মেনটেন করার জন্য, যখন স্লোপটা এদিকে বাঁকছে উপরে উঠে গিয়ে, তাহলে এই 90 ডিগ্রি মেনটেন করার জন্য কলামটাকে বাঁকতে হয়েছে, ঠিক আছে? কলামটা এইভাবে বাঁকছে, এই তো। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। এই এ যেহেতু বাম দিকে সরছে, এই কারণে পুরো জিনিসটাই বাম দিকে সরে গেছে। আর 90 ডিগ্রি মেনটেন করার জন্য কলামটাকে বাঁকতে হয়েছে এভাবে। কলামটা এইভাবে বাঁকলে 90 ডিগ্রি কোনোদিন মেনটেন হইতো না, তাই না? মানে আপনার জি স্যার। এই কলামের সাথে যদি প্যারালাল হিসেবে চিন্তা করতেন যে এভাবে বাঁকবে, তাহলে 90 ডিগ্রি কখনই হইতো না এটা। স্যার প্রথম এক্সাম্পলটাতে আমরা যখন হচ্ছে মোমেন্ট বের করলাম, ওইখানে স্যার হচ্ছে -10 ইউনিট কিভাবে হচ্ছে ওটা একটু দেখাবেন। কোনটা? প্রথম এটা এক্সাম্পলটাতে স্যার, প্রথমটাতে স্যার। আমরা হচ্ছে যখন এমসি বের করলাম। এই যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আসে, হিসাব করে দেখেন, এটা 45 আসবে। 45 আসলে এই লেন্থ যা হবে উইথ তাই হবে, বুঝছেন? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে।
ঠিক আছে, তাহলে আমরা কি ক্লাস শুরু করব? রেকর্ড জি স্যার। আপনার রেকর্ড কি আপনারা করবেন না আমি করব? স্যার রেকর্ড, করতেছি রেকর্ড আমাদের। আচ্ছা ঠিক আছে, গুড। এটা করে ক্লাসে আপলোড দিয়ে দিন। আচ্ছা স্যার। সাউন্ডে কি কোনো সমস্যা? সাউন্ডে? না স্যার, সাউন্ডের প্রবলেম হয় না আমাদের। ঠিক আছে, আমরা ট্রাস্ট নিয়ে আচ্ছা, এইটা তো দেখাইছি তাই না? সেকশন বি কে কি দেখাইছি? এটা সেকশন বি, এটা কি শুরু জি করছে স্যার, আপনাদেরকে? জি স্যার, এটা দেখাইছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা এক্সাম্পল 1 যেটা, এই একটা এক্সাম্পলই মূলত করব। ঠিক আছে, একটা এক্সাম্পল করলে মোটামুটি মিড টার্মটা হচ্ছে শেষ হয়ে যাবে। এরপরে আমরা ফাইনালের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখেন, এখানে এই যে একটা এক্সাম্পলই করব, বেশিক্ষণ ক্লাস নেব না। এখানে দেখেন আপনাদের ব্রিজের, ট্রাস ব্রিজের, এটাকে বলে বটম কর্ড, নিচের এটা। আচ্ছা আমি উপর থেকে আবার একটু রিভিউ করে আসি, বেশিক্ষণ লাগবে না। এই ট্রাস ব্রিজের ক্ষেত্রে ট্রাসের যে এলিমেন্টগুলা, এগুলি একটু আবার খেয়াল করেন। নিচের নিচের এগুলি হচ্ছে আমরা বললাম যে সাপোর্ট, তারপরে এটা সাপোর্ট টু সাপোর্ট, এই যে এটা হচ্ছে মূলত গার্ডার, তাই না? আর এদিকে এগুলি হচ্ছে ফ্লোর বিমের উপরে থাকবে স্ট্রিঞ্জারের উপরে থাকবে স্ল্যাব বা স্টিলের ডেক। গাড়িটা মুভ করবে এদিক দিয়ে মুভ করলে আপনার লোডটা যাবে প্রথমে স্ট্রিঞ্জার থেকে ফ্লোর বিম থেকে গার্ডার থেকে আপনার সাপোর্টে। এখন এখানে আরেকটা জিনিস ঘটবে, ট্রাসের ক্ষেত্রে এই লোডটা যখন গার্ডারে আসবে, তখন গার্ডার থেকে লোডটা আবার গার্ডারের কিছু লোড চলে যাবে ডিরেক্টলি সাপোর্টে, আর কিছু লোড চলে যাবে হচ্ছে আপনার ট্রাসে। হ্যাঁ, এখান থেকে যখন লোডটা পড়লে এই গার্ডারটা ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, কিন্তু এইখানে যে ট্রাস মেম্বারগুলি আছে, এরা গার্ডারটাকে ডিফ্লেক্ট হইতে দিবে না। গার্ডারের লোডটা সে নিয়ে নেবে, গার্ডারের লোডটা ট্রাস যে মেম্বারগুলি সে হচ্ছে নিয়ে পরে আস্তে আস্তে করে এটাকে সাপোর্টের দিকে নিয়ে যাবে। তো এই ট্রাস হলে সুবিধা কি জানেন? ট্রাস হলে আপনার স্প্যানগুলা, এই যে একটা স্প্যান থেকে একটা স্প্যানের ডিস্টেন্সটা, এটা বড় বড় স্প্যান নিতে পারবেন। হ্যাঁ, ট্রাস নিলে বড় বড় স্প্যান নিতে পারবেন। একটা একটা পেয়ার থেকে আরেকটা পেয়ার ডিস্টেন্স হচ্ছে অনেক বড় নিতে পারবেন। স্যার মাঝখানে আমার তখন কোনো সাপোর্টের দরকার নেই, তাই তো? হ্যাঁ, মাঝখানে সাপোর্ট দরকার নেই। এই জন্যই তো ব্রিজের ক্ষেত্রে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স অনেক রাখতে হয়, তাই না? ঘন ঘন নদীর ভিতরে যদি আপনি পাইল করা শুরু করেন, ঘন ঘন, তাহলে তো অনেক অসুবিধা। এক হচ্ছে জি স্যার। ভেহিকেল, জাহাজগুলো পাস প্রবলেম। করতে পারবে না। 2 নম্বর হচ্ছে আপনার কনস্ট্রাকশনের জটিলতা অনেক পানির নিচে। 3 নম্বর হচ্ছে নদীর যে পানিটা বাধা পাবে, ওই জায়গায় পলি জমবে, একদিকে আরেকদিকে পলি জমবে। হ্যাঁ, নদীর ফ্লোটাকে নষ্ট করবে। তো এই জন্য আপনার হচ্ছে ম্যাক্সিমাম যত স্প্যান করা যায়, হ্যাঁ, এই চিন্তা করে ব্রিজগুলো ডিজাইন করা। এই জন্য দেখবেন যে হচ্ছে স্প্যানগুলো অনেক বড় বড় হয়। স্প্যান বড় বড় করতে হলে যদি আপনি ট্রাস না থাকতো, যে গার্ডার দিয়ে করতেন, তাহলে তো খরচ কম হইতো, তাই না? কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যখন লোড যাবে, যদি ট্রাস না থাকতো, তাহলে এই গার্ডারগুলো অনেক বেশি ডিফ্লেক্ট করতো অনেক। ডিফ্লেকশন ঠেকানোর জন্যই মূলত এই ট্রাসের যে মেম্বারগুলা, ট্রাসটাকে ইউজ করা হয়। লোডটাকে সেখান থেকে ধরে আস্তে আস্তে করে সাপোর্টে নিয়ে যাবে, তখন এই গার্ডারে আপনার ডিফ্লেকশন কম আসবে।
হ্যাঁ, এখন এই এই যে ট্রাস্ট মেম্বারগুলো দেখেন, নামগুলো দেখাচ্ছিলাম। নিচের যে পোর্শনটা, এটাকে পুরোটাই একসাথে বলা হবে বটম কর্ড। তো বটম কর্ডের আন্ডারে থাকবে ডেক, ফ্লোর বিম, স্ট্রিঞ্জার, গার্ডার, এই সবগুলো একসাথে বলে বলা হয় বটম কর্ড। ট্রাসের রেসপেক্টে উপরের যে ফ্রেমটা, এটাকে বলবে টপ কর্ড। এটাকে বলবে টপ কর্ড। বটম কর্ড এবং টপ কর্ডের মাঝে থাকবে ট্রাস মেম্বারগুলি, এলিমেন্টগুলি। দুই রকমের এলিমেন্ট, ভার্টিক্যাল আর একটা দেখতেছেন ডায়াগোনাল। ঠিক আছে, এটা হলো ভার্টিক্যাল ট্রাস এলিমেন্ট বা ভার্টিক্যাল মেম্বার, আর হচ্ছে ডায়াগোনাল মেম্বার। ডায়াগোনাল মেম্বারগুলোকে ব্রেসিং বলা হয়। ঠিক আছে, ডায়াগোনাল মেম্বার বলে এটা। হ্যাঁ, তো এই আহ, ঠিক আছে, আপনার মোটামুটি এইগুলি হইল ট্রাসের বিভিন্ন এলিমেন্ট। তো এটা যদি এই থেকে তাকাই, এই থেকে, তাহলে আপনারা এটা স্যার সেকশনটা এরকম দেখতে পাবেন। বলেন। স্যার ডায়াগোনাল মেম্বার তো স্যার হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা রেজিস্ট করে না? ডায়াগোনাল মেম্বার আরেকবার বলতে হবে, ডায়াগোনাল মেম্বার। স্যার এটা স্যার হরিজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স দুইটা রেজিস্ট করে না? এই ডায়াগোনাল মেম্বারটা, জি স্যার। ওকে। এই ট্রাসের যে এলিমেন্ট বা ট্রাস যে মেম্বার, ট্রাস হচ্ছে টু ফোর্স মেম্বার। ট্রাস হচ্ছে টু ফোর্স মেম্বার। ট্রাস 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 শুধুমাত্র এক্সিয়াল ফোর্সটা নিতে পারবে, অনলি এক্সিয়াল ফোর্স। জি স্যার বুঝতে পারছি। ওকে, ট্রাস কখনোই আপনার শিয়ার নিতে পারবে না, মোমেন্টও নিতে পারবে না। ট্রাস ট্রাস শুধুমাত্র এক্সিয়াল ফোর্স নেবে, সেটা এক্সিয়াল কম্প্রেশন হবে অথবা এক্সিয়াল টেনশন হবে। ট্রাসের এলিমেন্ট এই দুইটা ফোর্স বাদে আর অন্য কোনো কিছু নিতে পারবে না। হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে এই যে মেম্বারটা, হ্যাঁ, এই মেম্বারটা, এটার মাত্র দুইটা ফোর্স নেবে। ঠিক আছে, জি স্যার। জাস্ট অ্যাক্সিয়াল ফোর্স। স্যার যেটা আমার ইনক্লাইন্ড আছে স্যার, হ্যাঁ, ওইটাও আপনার দুইটা ফোর্স নেবে। আস্তে আস্তে ইনক্লাইন হলে কি হবে, যে জাস্ট স্যার দুইটা অন্য ফোর্স নেবে। কম্পোনেন্টও তো আমার যাবে আরেকটা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ঠিক আছে, যাক, সমস্যা নেই। এই ট্রাস যদি হয়, এটা শুধুমাত্র হয় অ্যাক্সিয়াল কম্প্রেশন নেবে অথবা হচ্ছে অ্যাক্সিয়াল টেনশন নেবে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। এই বাদে আর অন্য কোনো ফোর্স নেবে না। পরবর্তীতে আপনারা আপনাদের হিসাবের সুবিধার জন্য কম্পোনেন্টে ভাগ করে নেন, করার অসুবিধা নেই। কিন্তু সে হচ্ছে টু ফোর্স মেম্বার। স্যার ওইটাই বললাম স্যার, আমার যে স্যার হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স দুইটারই তো স্যার কম্পোনেন্ট যায় হ্যাঁ, এখানে। কম্পোনেন্ট যাক, কিন্তু এটা অ্যাক্সিয়াল ফোর্সটাই তো, শেয়ার না। জি স্যার বুঝতে পারছি। অ্যাক্সিয়াল ফোর্সটাকে ডিল করার জন্য আপনারা কম্পোনেন্টে ভাগ করে নেন। ঠিক আছে, অ্যাক্সিয়াল ফোর্সটাকে ডিল করার জন্য কম্পোনেন্টে ভাগ করে নেন, কিন্তু আপনার ফোর্সটা কি কোন কাজ করতে হবে, ফোর্সটা কাজ করবে ডায়াগোনালি। আপনার হিসাবের সুবিধার জন্য আপনি কম্পোনেন্টে ভাগ করে এটাকে হিসাবটা করতেছেন। ঠিক আছে, এটা একটা। আর একটা হচ্ছে এই অ্যাক্সিয়াল ফোর্সটা কম্পোনেন্টে ভাগ হবে কোথায়, এই যে এই জয়েন্টে। ঠিক আছে, জি স্যার জয়েন্ট। জয়েন্টে হবে। জয়েন্টে যদি কম্পোনেন্টে ভাগ হয়, তাহলে একটা পার্ট যাবে হচ্ছে এখানকার কম্প্রেশন, আর একটা পার্ট চলে যাবে হচ্ছে এটারই কম্প্রেশন। সো ট্রাসের ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেশন হয়, এক্সিয়াল কম্প্রেশন হবে, অথবা হচ্ছে এক্সিয়াল টেনশন। এই দুইটার বাদে আর কোনো হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, নো শেয়ার। ট্রাসের ক্ষেত্রে কোনো শেয়ার হবে না, ট্রাসের ক্ষেত্রে কোনো বেন্ডিং হবে না, ট্রাস মেম্বারের ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কোনো শেয়ার নাই, কোনো বেন্ডিং নেই। নো শেয়ার, নো বেন্ডিং, অনলি আপনার হচ্ছে এক্সিয়াল টেনশন আর কম্প্রেশন, এক্সিয়াল কম্প্রেশন। টেনশন। একটু দাঁড়ান, কেউ একজন আসছে।
ওকে, তাহলে পরেরটাতে যাই। এখানে কি দেখতে পাচ্ছেন? এই যে এই ফিগারে একটা ট্রেনটা হচ্ছে মুভ করতেছে ট্রাসের উপর দিয়ে। ট্রাস্ট। এটা কোন দিক দিয়ে মুভ করতেছে? টপ। এটা হলো টপ কর্ড, এটা বটম কর্ড। ট্রেনটা মুভ করতেছে টপ কর্ডের উপরে। টপ কর্ড দিয়ে। সো নট নেসেসারিলি যে সবসময় আপনার বটম কর্ড দিয়ে মুভ করবে। বড় বড় যে ব্রিজগুলো দেখেন না, দুই পাহাড়ের মাঝখানে যে ব্রিজগুলা, এগুলো খেয়াল করে দেখেন, এগুলা অধিকাংশই হচ্ছে টপ কর্ড দিয়ে মুভ করে। আর মেইন ট্রাস্ট থাকে বটমে। আবার আমরা নর্মালি যে ব্রিজগুলো দেখি, এগুলো আবার অধিকাংশই বটম কর্ড দিয়ে মুভ করে। এখন টপ কর্ড বটম কর্ড দুইটা দিয়েই ভেহিকেল মুভ করতে পারে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজের বটম কর্ড, পদ্মা ব্রিজের টপ কর্ড দিয়ে নর্মাল ভেহিকেলগুলি পাস করে, মুভ করে। আর বটম কর্ড দিয়ে মুভ করতেছে ট্রেন। ঠিক আছে, এরকম আপনাদের পরীক্ষায় পদ্মা ব্রিজ থাকতে পারে। আচ্ছা, তাহলে এর পরেরটায় চলে যাই। এখানে আসি, এই এক্সাম্পলটা সলভ করব। আচ্ছা, আপনাদের সিলেবাসটা জানেন তো না? সিলেবাসে কি কি থাকবে? স্যার সিলেবাসে বলছে ট্রাস কি থাকবে? ট্রাস থাকবে না। মিডে থাকবে একটা ম্যাথ থাকবে আপনার বিমের উপরে, একটা ম্যাথ থাকবে আপনার ফ্লোর বিম বা গার্ডারের উপরে, আর একটা ম্যাথ থাকবে আপনার ইয়ার উপরে, ফ্রেমের উপরে। কোশ্চেন সহজই হয়েছে, আমি একটু কোডিং করছিলাম, পরে রূপ স্যার আরো সহজ করে দিছে। ভালো মতো পরীক্ষা দেন, ভালো মার্ক পাবেন। স্যার কোশ্চেন কি রূপ স্যার করছেন? না, কোশ্চেন আমি করছিলাম, রূপ স্যার আরো সহজ করে দিছে। তো হচ্ছে গিয়ে ভালো মতো পরীক্ষা দেন, ভালো রেজাল্ট হবে। স্যার আপনার পার্টে 30 আর ম্যামের পার্টে 10, তাই তো? না না না, মার্ক দিয়ে আপনারা এত টেনশন করেন? মার্ক যাই হোক, সব তো 40-এর মধ্যেই। তবে কোশ্চেন নিয়ে চিন্তা করেন। কোশ্চেন আমার পার্ট থেকে থাকবে 3টা, ঠিক আছে, আর ম্যাডামের পার্ট থেকে থাকবে একটা। ম্যাডামের যে পার্ট, ওইটার হচ্ছে 14 মার্ক, আর আবার এটা মিলে থাকবে বাকিটা। বাকি কত হয়? 26। জি স্যার। 26 2/3 1/3 করলে যা হয় আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাব হচ্ছে পরেরটাতে। এখানে এই যে ব্রিজ, ট্রাস ব্রিজ, এটা একটা সাপোর্ট। কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা একটা সাপোর্ট, আর এটা একটা সাপোর্ট, তাই না? তাহলে এটার বটম কোড কোনটা বলেন তো? বটম কোড কোনটা? বটম কোড স্যার বটম কোড আমার স্যার নিচের পুরো অংশটাই সাবলের উপরে। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা টপ কোড, তাই তো? আর এটা কি? ভার্টিক্যাল ট্রাস মেম্বার। জি স্যার। এটা ডায়াগোনাল ট্রাস মেম্বার। আচ্ছা, এখানে বটম কোডে কি কি আছে? বটম কোডে হচ্ছে একটা গার্ডার আছে, ফ্লোর বিম আছে, এবং হচ্ছে স্ট্রিঞ্জার আছে। সবগুলো মিলিয়ে হচ্ছে বটম কোড, ঠিক আছে? এখন এই যে ট্রাস যখন সলভ করবেন তখন এটা মনে রাখবেন আর কি। ট্রাস যখন সলভ করবেন তখন এই যে গার্ডার যেটা, এজিউম করে নেবেন যে গার্ডারের বিহেভিয়ারটা হচ্ছে ট্রাস মেম্বারের মতো হবে, নাহলে সলভ করতে পারবেন না, ইনডিটারমিনেন্ট থেকে যাবে। ওকে, গার্ডারের বিহেভিয়ারের ক্ষেত্রে গার্ডার যদি কাটার পরে কি হবে? না, শেয়ার বের হবে, এক্সেল ফোর্স বের হবে, মোমেন্ট বের হবে, তাই না? দেখছেনই। যদি ট্রাস সলভ করবেন
তখন শুধুমাত্র গার্ডারের এক্সট্রা ফোর্সটাকে চিন্তা করবেন, বাকিগুলো ইগনোর করবেন, নাহলে ট্রাস্ট সলভ করতে পারবেন না। ঠিক আছে, সো এটাই বলা হচ্ছে যে যখন আপনারা ট্রাস্ট সলভ করবেন তখন প্রত্যেকটা মেম্বারকেই টু ফোর্স মেম্বার হিসেবে চিন্তা করবেন, টু ফোর্স মেম্বার, তাহলে সলভ করা যাবে। এটা একটু মাথায় রাখবেন। নিচের গার্ডারটা তখন শুধু আমি ট্রাস্টের মেম্বার হিসেবে কল্পনা করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজিউম করে নিতে হবে যে এটা টু ফোর্স মেম্বার, না হলে ট্রাস্ট সলভ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে এই গার্ডারে মানে রিয়েলিটিতে তাই হবে, রিয়েলিটিতে তাই হবে। হ্যাঁ, এই এই যে আপনার মানে এজিউম করার আসলে দরকার নাই, কিন্তু মানে বাস্তবেও তাই হবে। এই গার্ডারটা শুধুমাত্র এক্সট্রা ফোর্সটা অ্যাক্টিভ থাকবে, বাকি কোনো ফোর্স গার্ডারে আসবে না ট্রাস্টের মেম্বারের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে এই ট্রাস্টটা হচ্ছে একটু আগে বললাম টু ফোর্স মেম্বার, রাইট? টু ফোর্স মেম্বার, তাহলে এই টু ফোর্স যে মেম্বার, এক্সেল কম্প্রেশন এক্সেল টেনশন, এই টু ফোর্স মেম্বারের এখানে যদি কোনো শেয়ার আসে কোনোভাবে, তাহলে কি করবে? এটা ক্র্যাক করে দেবে, এটা আর টিকবে না। কোনোভাবে যেটা মোমেন্ট চলে আসে তাহলে এটা আর টিকবে না, ভেঙে যাবে। হ্যাঁ, তাহলে এই টু ফোর্স মেম্বারটা যদি আপনি অ্যানালাইজ করতে চান, তাহলে অন্যান্য যত মেম্বার আছে সবগুলা মেম্বারকেই আপনার টু ফোর্স মেম্বার অ্যাজিউম করে এটা অ্যানালাইজ করতে হবে, নাহলে এটা অ্যানালাইজ করতে পারবেন না। এই জন্য গার্ডারের মধ্যে যদি যখন ট্রাস অ্যানালাইজ করতে যাবেন তখন গার্ডারের শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্সটাকে চিন্তা করে এটা অ্যানালাইজ করতে হবে, এটাই বলতেছে আর কি। আচ্ছা তাহলে এখানে আসি। এখানে কয়টা জিনিস বের করতে বলছে? 1 2 3। প্রথমটা হচ্ছে এফবিআরএ, এফবিআরবি, এফবিআরসি। তো জানেনই আপনারা, তাই না? এফবিআরএ কি বলেন? স্যার এটা আমরা যে ফ্লোর বিম রিঅ্যাকশন এট এ। ফ্লোর বিম রিঅ্যাকশন, রাইট, ফ্লোর বিম রিঅ্যাকশন এট এ, তার মানে এই যে এটার রিঅ্যাকশন বোঝাচ্ছে, স্ট্রিঞ্জারের রিঅ্যাকশন বোঝাচ্ছে। এফবিআরবি কি? ফ্লোর বিম রিঅ্যাকশন এট বি, স্ট্রিঞ্জারের রিঅ্যাকশন। এফবিআরসি কি? ফ্লোর বিম রিঅ্যাকশন এট সি। আরেকটা কি আছে? আর এ। আর এ মানে কি? আরে কি? গার্ডারের রিঅ্যাকশন। গার্ডারের রিঅ্যাকশন, এই পয়েন্টে গার্ডার রিঅ্যাকশন, রাইট। এখন মনে করেন কোনো কোশ্চেনে যদি আর এ বের করতে বলে আর এগুলা কোনো কিছু বের করতে না বলে, তাহলে আপনি কি করবেন? স্যার প্রথমে করে আসতে হবে এবিআর, এবিআরবি, এবিআরসি, এবিআরসি সবগুলো করে আসতে হবে, তারপরে আরে হবে। তো কোশ্চেনে এরকমই থাকবে, আপনাকে হয়তো আরে বের করতে বলবে, তখন এগুলো আপনার করে আসতে হবে। আচ্ছা এরপরে আসেন, এরপরে যে পার্টটা এখানে বলছে এফএএফ। এফএএফ কোনটা? এই ট্রাস্ট মেম্বারের ফোর্স, এই যে এটা, তাই না? এই যে এফ মেম্বারের ফোর্স, তার মানে এটা নিশ্চয়ই একটা মিনিং আছে, এফএএফ। হ্যাঁ, তো এফ মানে কি? এফ এফ বুঝাচ্ছে ট্রাস্ট মেম্বারটা এফ মেম্বার। আর এখানে এফ কেন দিল? এটা ভি না কেন? এটা এম না কেন? স্যার কারণ এটা আমার ফোর্স বা রিঅ্যাকশন। হ্যাঁ, এটা হচ্ছে এই এফ বলতে হচ্ছে এক্সট্রা ফোর্স। ঠিক আছে, তাহলে এফ যেই মেম্বারটা আছে তার হচ্ছে এক্সট্রা ফোর্সটা বের করতে বলছে। এটা এক্সট্রা কম্প্রেশন হতে পারে, টেনশন হতে পারে, তাই না? আপনাদের সংকেতে ফোর্সকে কিভাবে ডিনোট করেন? স্যার এফ দিয়ে। এফ দিয়ে। এফ এফ যখন এফ লেখেন ওখানে কি মোমেন্ট লেখেন? এফ সমান সমান এত কি ফিট লেখেন? লেখেন না, তাই না? তার মানে ফোর্স যেটা, ফোর্সটা এটা এফ বলতে আমরা সবসময় এক্সট্রা ফোর্সটাই বুঝি, আমাদের যে নোটেশন সেখানে। হ্যাঁ, তো ওইটাই ইউজ করা হয়েছে। সো এই এফ মানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ট্রাসের এক্সট্রা ফোর্সটা। হ্যাঁ, এরপরে আসি হচ্ছে এটা গেল একটা এফ, তারপরে কি বের করতে বলছে? বিএফ। বিএফ কোনটা? এই যেটা, এই যে এই মেম্বারটা বিএফ, এটা বের করতে বলছে। এরপরে সিএফ। সিএফ কোনটা? এটা। আর হচ্ছে জিএফ। তাহলে এই চারটা। সো এই ম্যাথটা ভালো মতো করে দেখেন। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে একই রকম। এই ম্যাথটা যদি ভালো মতো বুঝতে পারেন, এরপরে আরো কিছু ম্যাথ আছে যেটা এক্সাম্পল 2, এটা আর আমাকে দেখাইতে হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন।
এবার আরেকটা এক্সাম্পল আছে বটম কোড দিয়ে, টপ কোড দিয়ে। টপ কোড দিয়ে যদি মুভ করে তাহলে কি হবে? একই রকম। এটার এক্সাম্পল আছে, এটা নিজেরাই বুঝতে পারবেন। একটা ম্যাথ ভালো মতো করে বুঝলে সবগুলা করতে পারবেন, ঝামেলা নাই, সহজ আছে। আপনারা যদি বিম গার্ডার বুঝে থাকেন তাহলে ট্রাস আপনার কাছে কোনো প্রবলেমই না, সহজ জিনিস। ট্রাসের ক্ষেত্রে খালি মনে রাখবেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে ট্রাস হচ্ছে টু ফোর্স মেম্বার, এখানে কখনোই শেয়ার এবং মোমেন্টামের কিছু আসবে না, এক নম্বর। দুই নম্বর যদি মনে রাখবেন ট্রাস যখন সলভ করবেন তখন গার্ডারটাকেও আপনি ট্রাস মেম্বার হিসেবে অ্যাজিউম করে নেবেন, শেষ। এত ভিতরে জিনিস বোঝার দরকার নেই। ট্রাস গার্ডারটাকেও আপনার ট্রাস মেম্বার হিসেবে অ্যাজিউম করে নেবেন, নিয়ে সলভ করবেন। এই তো হয়ে গেল। তাহলে আমরা যদি সলভ করি প্রথমে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই স্পষ্ট? এই ফিগার এটা জি স্যার। দেখা বলি। ওকে, তাহলে এখানে কি আছে? এফ বি আর বের করতে বলছে, এফ বি আর বের করতে বলছে, এফ বি আর সি বের করতে বলছে। বলেন তাহলে কি করতে হবে? এফ বি আর কি বের হবে এখান থেকে? এফ বি আর স্যার কি হবে? আর কে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেব। ওকে, ভেরি গুড। এটাকে 1 ইউনিট উপরে ওই ডিস্ট্রিবিউশন দিবেন, দিলে কি হবে? স্যার দিলে একটা উপরে স্লোপ উঠবে, তৈরি হবে, রাইট, একটা স্লোপ তৈরি হবে। এ এই থেকে বি ডিফারেন্ট, পর্যন্ত। হ্যাঁ ভেরি গুড। তাহলে ওইটাই হবে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। জি স্যার। মানে আপনি এটাই বলছেন, তাই তো? জি স্যার। এই ভ্যালুটা হবে 1 আর এখানে এটা হয়ে যাবে 0। তারপরটাতে আসি, এফ বি আর বি কি হবে? স্যার বি কে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেব, দিবেন, এ থেকে দিলে বি তে স্লোপ উঠবে, আবার বি থেকে সি তে নামবে। রাইট, ভেরি গুড। এরকম কিছু একটা হবে, তাই না? তাহলে এফ বি আর সি কি হবে? স্যার সি কে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেব, বি থেকে সি তে উঠবে, আবার সি থেকে ডি তে নামবে। হ্যাঁ, মানে এফ বি আর বির মতোই হবে, শুধুমাত্র ডায়াগ্রামটা এখানে হবে, তাই তো? জি স্যার। জি স্যার। এরকম হবে। আর এফ বি আর ডি কি হবে? স্যার এটা সেম হবে, জাস্ট রাইট সাইডে একটু মুভ করবে। রাইট, রাইট মুভ করবে। এটা সবাই বুঝতে পারছেন? সবাই? কেউ না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ। আপনারা এই কোশ্চিন করেন না কেন? না বুঝতে পারলে কোশ্চিন করবেন, বুঝতে পারছেন? আপনি যদি চুপ করে বসে থাকেন, বুঝেন নাই, তাহলে তো নিজেই নিজের সাথে কি বলবে, নিজেই হচ্ছে নিজেকে ধোকা দিচ্ছেন, ধোকা। যদি বুঝেন কিন্তু হচ্ছে বুঝতেছেন না, অথচ জিজ্ঞেস করতেছেন না, ঠিক আছে? এটা করবেন না, না বুঝলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন। তো তাহলে এটা হয়ে গেল, হ্যাঁ। এরপর আমি বের করতে চাই কি আর এ বের করতে চাই। ই পয়েন্টে মুভমেন্ট নেব। আচ্ছা, আর এ বের করতে হলে প্রথমে এই এই যে হোল বডি ডায়াগ্রামটা নিয়ে আসবেন। হোল বডি ডায়াগ্রামটা নিয়ে আসেন। এরকম কিছু করতে হবে একটা। এখানে সাপোর্ট, এখানে ওরা সাপোর্ট, তারপরে ফোর্সগুলো নিয়ে আসেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? এই যে রিয়াকশন ফোর্সগুলি নিয়ে আসবেন। তারপরে দেখতে জিনিসটা এরকম হবে। এই যে এই ডায়াগ্রামটা ড্র করবেন, হোল বডি ডায়াগ্রাম, যেখানে ফ্লোর বিমের রিয়াকশনগুলো এইভাবে দেখাবেন। ওকে, তখন আর স্ট্রিঞ্জার ড্র করার দরকার নাই, ফ্লোর বিমও ড্র করার দরকার নেই। এটা আমি এই লাল করে ড্র করছি, পরীক্ষায় আপনাদের এইগুলো ড্র করার দরকার নেই, ডিরেক্টলি ফোর্স স্যার দেখাই আমি দিবেন। ড্র না করে যদি স্যার যদি আমি শুধু করি মুভমেন্ট নেই, করেন, তাহলে হবে? নেন, করেন, কিন্তু ইকুয়েশনটা দেখাই দিতে হবে আমাকে। জি স্যার। এটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ড্র না করেও করতে পারবেন। স্যার এই টপিক তো মিডে থাকবে না। না, থাকবে না। এই টপিক মিডে থাকলে মিডটা কঠিন হয়ে যেত আপনাদের, বুঝছেন? আমি চাচ্ছি মিডটা মোটামুটি ভালো দেন। স্যার তাহলে এই তাহলে টপিকটা স্যার আমি মিডের টপিকগুলো দিয়ে করতে হবে ঘুরে ফিরে। হ্যাঁ, এই টপিকটা দিলে মিডটা কঠিন হয়ে যেত আপনাদের, মিডটা কঠিন হয়ে যেত, বুঝছেন? ইচ্ছা করে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা মিডটা ভালো মতো দেন, মিডটা ভালো মতো দেন, তাহলে সবাই পাস করতে পারবেন। আর এ প্লাস পাইতে চান তারাও এ প্লাস পাই যাবেন যদি মিডটা ভালো মতো দেন। ফাইনালে আমি যতই সহজ করি, ফাইনালে পরীক্ষা ভালো হবে না, আমি তাই দেখছি। নর্মালি হয় না ফাইনালে পরীক্ষা ভালো, কেন হয় না আমার জানা নেই।
তারপরে হচ্ছে গিয়ে হয়তো ফাইনালের সিলেবাসগুলো বড় থাকে, অন্যান্য সাবজেক্টের প্রেশার থাকে। হুম, তো ওই জন্যই হচ্ছে আপনাদের মেইন ফোকাসটা সব সব সাবজেক্টের ক্ষেত্রেই মিডে ভালো করার চেষ্টা করবেন, মিড ক্লাস টেস্ট, তাহলে রেজাল্ট ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আসি। ওকে, ফোর্সগুলি চলে আসলো এখানে, হ্যাঁ, নিয়ে আসলাম। এরপরে আমি চাই যে আর এ বের করতে। ই পয়েন্টে মোমেন্ট নেন আগের মতোই। ই পয়েন্টে মোমেন্ট নিলে অ্যাকচুয়ালি আর এর একটা মোমেন্ট, ইকুয়েশন আসবে। হ্যাঁ, মোমেন্ট দিবে হচ্ছে এই ফোর্সগুলি, আর এখান থেকে এই রিয়াকশন, আর এর একটা ইকুয়েশন আসবে। এটা তো আপনারা জানেনই, এটা ডিটেলস কিছু বললাম না। ইকুয়েশন আসলে হচ্ছে এটা, তাই না? সো এটা এমন একটা ইকুয়েশন যেটা বোঝাচ্ছে যে আমি যদি আর এ বের করতে চাই, তাহলে আপনার জানা থাকতে হবে এফ বি আর এ, জানা থাকতে হবে এফ বি আর বি, জানা থাকতে হবে এফ বি আর সি, জানা থাকতে হবে এফ বি আর টি। এই চারটা ভ্যালু যদি আপনার জানা থাকে তাহলে আপনি আর এ বের করতে পারবেন। ঠিক আছে? তো আমরা দেখতেছি যে আমরা তো অলরেডি সব ভ্যালুগুলো বের করে রাখছি। আর এ, এফ বি আর এ, এফ বি আর বি, এফ বি আর সি, এফ বি আর টি, সবগুলো ভ্যালু বের করে রাখছি। কাজেই আর এ বের হয়ে যাবে। প্রসেসরটা তো জানাই আছে, যখন আমি এই পয়েন্টে বের করতে চাই, এই পয়েন্টে, তখন দেখবো যে এই পয়েন্টে আর এর ভ্যালু কত আছে, এফ বি আর এর ভ্যালু কত আছে, 1। এই পয়েন্টে এফ বি আর এর ভ্যালু কত আছে, 0। বাকি আর সি সবগুলো ভ্যালু আছে, বাকি সবগুলো 0। তাহলে এখানে আর এ সমান সমান আসবে এফ বি আর এ, 1। মানে আসলো 1। একইভাবে এবার বের করবেন পরের পয়েন্টটাতে। পরের পয়েন্টটাতে আর এ বের করতে হবে আগের মতোই। দেখতে হবে এই পয়েন্টে এফ বি আর এর ভ্যালু কত আছে, এফ বি আর এর ভ্যালু আছে এখানে 0। ঠিক আছে, প্লাস এই পয়েন্টে এফ বি আর এর ভ্যালু কত আছে, 1, তাই না? তাহলে 3/4 ইন্টু হচ্ছে 1 প্লাস, তারপরে তারপরে কত, 0, বাকি সবগুলো 0। তারপরে 0, তাহলে এখানে 3/4 হবে। এখানে এই যে এই জিনিসগুলা, এটা আপনার হচ্ছে ক্যালকুলেটরে ইকুয়েশন বানিয়ে নেবেন। পারেন এটা বানাইতে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ক্যালকুলেটরে ইকুয়েশন বানাইতে পারেন সবাই? জি স্যার। ওকে, এমন কি কেউ আছেন পারেন না বানাইতে ক্যালকুলেটর ইকুয়েশন? সবাই পারেন? তো ভালো, সবাই পারলে ভালো। না স্যার, আমি পারি না না। পারেন না? ক্যালকুলেটরে ইকুয়েশন বানাইতে আপনার হচ্ছে এরকম করে বানাবেন। আপনার এই যে আলফা নেবেন, হ্যাঁ, যেমন ধরেন আমি এই ইকুয়েশনটা বানাবো, এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে বানাবো। বানালে সুবিধা আছে, দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন আপনারা, বারবার যোগ বিয়োগ করতে হবে না। হ্যাঁ, এই ইকুয়েশনটা এখানে বানিয়ে নেব। তাহলে আমি প্রথম যেই ভ্যালুটা, এটাকে বলতেছি এ, এটাকে বি, এটাকে সি, আর এটাকে মনে করেন ডি বলবো। ওকে, তাহলে ইকুয়েশন লিখবো, এই আলফা থাকতে হবে, আলফা এ, তার মানে এ এ বলতে বোঝাচ্ছি এফ বি আর এ। এরপরে কি আছে, প্লাস, প্লাস দেন, তারপরে কি আছে, এটা 3/4, তাই না? 3/4 করেন, 3/4 আপনার ব্র্যাকেট না দিলেও হবে, তারপরে আমি দিয়ে দিলাম 3/4। 0.75 লিখে দিল ভাই। এটা হচ্ছে বি, এই কি করতেছি, আলফা বি প্লাস, তারপরটা কি আছে, হাফ, 0.5 ইন্টু হচ্ছে কি আছে এখানে, সি, ব্র্যাকেট না দিলেও হবে এখানে। তারপরে তারপরে কি আছে, 0.25। তারপরে হচ্ছে 1/4, তাই না? জি স্যার। 1/4 ইন্টু আপার ডি, আলফা ডি, এই তো হইলো। এরপরে হচ্ছে ইকুয়াল দিলে হবে না, এরপরে যদি ইকুয়াল দেন তাহলে কিন্তু চলে যাবে। এরপর দিতে হবে ক্যালকুলেশন, খেয়াল চাপবেন। ও তখন আপনার কাছে এ এর ভ্যালু চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা সলভ করি। এই যে এটা, তাহলে এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে 0 ইকুয়াল। এবার আপনার কাছে বি এর ভ্যালু চাচ্ছে, বি বলতে আমি বুঝাচ্ছি এখানে এফ বি আর বি, এফ বি আর বি ভ্যালুটাও
0। তারপরে সি এর ভ্যালু চাচ্ছে, সি এর ভ্যালু কত এখানে, সি এর ভ্যালু এখানে 1 দিলাম। এরপর ডি এর ভ্যালু চাচ্ছে, ডি এর ভ্যালু কত, 0। কত আসলো হচ্ছে হাফ। ওকে, এখন যদি আপনি এর পরেরটা বের করতেছেন, এই যে এটা বের করতেছেন, তাহলে কি হবে, এ এর ভ্যালু 0। পরের বার যখন যাবেন তখন আবার ক্যাল চাপবেন, ক্যাল চাপলে ওই ইকুয়েশনটা সে মনে রাখবে এবং ওইটাকেই সে আবার রিটার্ন করা হবে আর কি, মানে ওইটাকে আবার সে আসবে। তাহলে এখানে ক্যাল চাপলে প্রথমে এ এর ভ্যালু বসাবেন 0, বি এর ভ্যালু 0, সি এই পয়েন্ট বের করতেছে, এই পয়েন্ট, সি এর ভ্যালু হচ্ছে 0, আর ডি এর ভ্যালু কত বসাবেন, ডি এর ভ্যালু বসাবেন 1। কত আসতেছে, 1/4। বুঝতে পারছি, বুঝতে পারছেন সবাই এটা? এর পরের ভিউটা যখন বের করতে যাবেন, ফর এক্সাম্পল আমি এই ভিউটা বের করবো, 3/4 বের করবো, হ্যাঁ, তাহলে এর ভ্যালু বসান, এর ভ্যালু তাহলে বসবে 0, বি এর ভ্যালু বসাবেন এবার 1, তারপরে সি এর ভ্যালু বসাবেন 0, ডি এর ভ্যালু বসাবেন 0, 3/4। বোঝা গেছে? অন্যান্য এরকম রিপিটেটিভ কাজ যেগুলি হবে, এগুলো হচ্ছে রিপিটেটিভ কাজ, রিপিটেটিভ ইকুয়েশন, এগুলি সব হচ্ছে ইকুয়েশন বানিয়ে নিয়ে সলভ করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি মনে করেন রিপিটেটিভ না হয়, তাহলে যদি ইকুয়েশন বানিয়ে করেন তাহলে আবার সময় বেশি লাগবে। তো এই জন্য যেগুলো রিপিটেটিভ ওইগুলি ইকুয়েশন করে ফেলবেন, ইকুয়েশন করে সলভ করবেন, তাহলে দ্রুত হবে। ওকে, তো এটা হয়ে গেল। এরপর যাই, এখানে দাগাদাগি হয়েছে অনেক, এটাকে মুছা যাবে না, এটাকে মুছে দিই। এটা মনে হয় মুছা যাবে না, যাই হোক, এখানে দেখেন আচ্ছা, এখান থেকেই দেখাই। আপনার কাছে যদি এএফ চাই, এএফ, ঠিক আছে, তো এই এএফ মানে কি, মানে হচ্ছে এটা বাই করতে হবে, মেম্বারটা। মেম্বার বাই করতে হলে কি করতে হয় মনে আছে, ট্রাসের ক্ষেত্রে এই সেকশনটা কাট করে নেন, এই বরাবর সেকশনটা কাট করে নেন। সেকশন কাট করে নিলে তখন হচ্ছে সেকশন কাট করার পরে আবার তার ফ্রিভিউ ডায়াগ্রাম ড্র করেন, এরকম কিছু একটা হবে, তাই না, এরকম কিছু একটা হবে, এদিকে কেটে নিয়ে আসেন। তারপরে কি করবেন, এক্সটার্নাল ফোর্সগুলো হচ্ছে আগে দেন। এক্সটার্নাল ফোর্স কি আছে, রিঅ্যাকশন, আর উপর থেকে আসতেছে ফ্লোর বিমের, এই যে এই ফ্লোর বিমের রিঅ্যাকশনটা, তাই তো, এফ বি আর এ আসতেছে, আর এখান থেকে আসতেছে আর এ কাটার পরে। তারপরে দেখবো ইন্টারনাল ফোর্সগুলো কি আছে। ইন্টারনাল ফোর্স এটা কাটার পরে ট্রান্সফার নাম্বার একটা ডায়াগোনাল ফোর্স আসবে, যেটা হচ্ছে এফ এ এফ। আর এইখানে আমরা বলতেছিলাম যে গার্ডার যেটা, হ্যাঁ গার্ডারের শুধুমাত্র এক্সেল ফোর্সটা নেবেন, নাম দেন এটা এফ এ বি, সমস্যা নেই। ওকে, তো এটাই হয়েছে, এখানে দেখেন এটা কাটছে, কাটার পরে এই যে পোর্শনটা কাটা পোর্শনটা হচ্ছে এখানে নিয়ে আসছে। তারপরে এখানে একটা ফোর্স কাজ করতেছে, ডায়াগোনাল ফোর্স, ইন্টারনাল ফোর্সটা এফ এ এফ, কাটার পরে এখানে একটা ইন্টারনাল ফোর্স আসতেছে এফ এ বি। ওকে, তো এই হলো পুরো ঘটনাটা। তা আমরা যদি এটাকে সলভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে গ্লোবাল এক্স এবং গ্লোবাল ওয়াই দিয়ে সলভ করি, রাইট? এখানে দেখেন, এখানে কিছু ফোর্স আছে পিওরলি হরিজন্টাল, কিছু ফোর্স আছে পিওরলি ভার্টিক্যাল। কিন্তু এফ এফ যেটা, এটা কিন্তু আপনার হচ্ছে ইনক্লাইন ফোর্স, তাই না? যেহেতু মেম্বারটা হচ্ছে ইনক্লাইন আছে, এই কারণে তার এক্সট্রা ফোর্সটাও ইনক্লাইন আসবে। সো এই এফ এফটা কিন্তু ইনক্লাইন ফোর্স, এই ফোর্সটা ইনক্লাইন ফোর্স। কিন্তু অন্যান্য ফোর্স যেগুলা, এগুলি কিন্তু হচ্ছে পিওরলি এক্স বরাবর অথবা পিওরলি ওয়াই বরাবর, যেটাকে বলে গ্লোবাল এক্স আর গ্লোবাল ওয়াই বরাবর। তো
তো কিছু ফোর্স যদি গ্লোবাল এক্স বরাবর থাকে, কিছু যদি গ্লোবাল ওয়াই থাকে, কিছু যদি ইনক্লাইন থাকে, তাহলে ওটা আপনি সলভ করতে পারবেন না। এফ এক্স সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই আর সামেশন অফ মোমেন্ট। এই সামেশন এফ এক্স মানে কি? এক্স এক্স বরাবর যতগুলো ফোর্স আছে তাদের সাম হবে জিরো। এফ ওয়াই কি? ওয়াই বরাবর যত ফোর্স আছে তাদের সাম হবে জিরো। মোমেন্ট হচ্ছে এটার কোন একটা পয়েন্টের রেসপেক্টে। মোমেন্টের ক্ষেত্রে আপনি ইনক্লাইন ফোর্স ডিল করতে পারবেন, সমস্যা নেই। ফোর্স ইনটু মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ভার্টিক্যাল মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দি ফোর্স, ডিসটেন্স। তো এখন এফ এক্স এবং এফ ওয়াই ডিল করতে হলে সবগুলো ফোর্স আপনার একই অ্যালাইনমেন্টে থাকতে হবে। মানে যদি গ্লোবাল এক্সিস এক্স নেই, মানে এক্স সবগুলো ফোর্স হচ্ছে একই অ্যালাইনমেন্টে থাকতে হবে, একই ডিরেকশনে থাকতে হবে। সো এখানে যদি আমার এই এই এক্স এক্স গুলো কোন দিক বরাবর আছে? গ্লোবাল এক্স বরাবর। তাহলে ইনক্লাইন যে ফোর্সটা, এটা দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। কম্পোনেন্টে এই যে লব্ধি যে ফোর্সটা, এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে নেব। একটা হবে পিওরলি এক্স বরাবর, একটা হবে পিওরলি ওয়াই বরাবর। তো আমরা জানি কম্পোনেন্টে ভাগ করার উপায়টা হচ্ছে লব্ধি ফোর্স ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করবে আর কস থিটা আর সাইন থিটার উপরে, তাই না? একটা ফোর্স হবে আর কস থিটা, একটা হবে আর সাইন থিটা। এইভাবে ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়, তাই তো নাকি? জি স্যার। এটা বুঝেন লব্ধি জিনিসটা কি? জি স্যার। এই ফোর্সটা কিন্তু থিওরিটিক্যাল ফোর্স, ঠিক আছে? এই উপাংশ দুইটা এটা কিন্তু থিওরিটিক্যাল ফোর্স। ফোর্সটা কাজ করবে হচ্ছে এদিকেই। আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে দুটো উপাংশে ভাগ করে নেব, ঠিক আছে? থিওরিটিক্যাল ফোর্স হইলেও এটা কিন্তু এরকম না যে হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এক্সিস্ট করবে না, এটাও করবে। হ্যাঁ, ফর এক্সাম্পল একটা বক্স নিলাম, হ্যাঁ একটা বক্স নিলাম। এখন কেউ মনে করেন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে আর আরেকজন টানতেছে হচ্ছে এইদিকে, কি হবে ফোর্সটা? স্যার মুভ করবে এদের মাঝামাঝি অবস্থার দিকে। হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়ালি এদিকেও যাবে না এদিকেও যাবে না, কি করবে? সে এদিক হয়তো একটু বেঁকে এদিকে মুভ করবে, রাইট? জি স্যার। তাহলে বেশি। তাহলে তাহলে আমরা কি আমরা ফোর্স দিচ্ছি কি? ফোর্স দিচ্ছি হচ্ছে দুইটা, লব্ধি আসতেছে হচ্ছে একটা, তাই তো? এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে। আমি কি উল্টাটা বলতে পারবো এখন? যে আমার এই ফোর্সটা আছে, এটাকে আমি চাইলে একটা উপাংশ এদিকে নিতে পারবো, চাইলে একটা উপাংশ নিতে পারবো। জি স্যার। করা যাবে, ভাইস ভার্সা করা যাবে। জি স্যার, করা যাবে। তো এই জন্য এটা বলা হচ্ছে এই ফোর্সটা হয়তো আপনার এক্সিস্ট মানে রিয়েল, এই ফোর্সটা হচ্ছে থিওরিটিক্যাল ফোর্স, কিন্তু মেইনলি ফোর্স কাজ করতেছে এটা। আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে উপাংশে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে একটা ফোর্স কি হচ্ছে? একটা ফোর্স কাজ করবে পিওরলি এক্স বরাবর আর একটা পিওরলি ওয়াই বরাবর। তো এটা করতে গেলে আমাদের উপাংশ হবে, এটা যদি করতে চাই, একটা হবে কস থিটা, এটা হচ্ছে আর কস থিটা হবে, তখন থিটা বলে নিতে হবে এটা, আর এটা হবে আর সাইন থিটা। স্যার এই ক্ষেত্রে তো স্যার আমার সাইন থিটা কস থিটা সেমই হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সাইন থিটা কস থিটা সেমই হবে। তো এখানে কস থিটা যেটা বলা হচ্ছে যে অ্যাঙ্গেল আপনি যে ডিরেকশনে চিন্তা করবেন ওইটা হবে কস থিটা, আর অপরটা হবে সাইন থিটা। তাহলে আমি যদি এখানে অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই না? তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ বলে সমান। এই যে এই অ্যাঙ্গেলটাকে বের করে নেবেন, ট্রাস থেকে এই অ্যাঙ্গেলটা বের করে নেবেন। অ্যাঙ্গেল বের করা তো খুব সহজ। এখানে tan থিটা সমান লম্ব বাই ভূমি করবেন। হ্যাঁ, এটা আপনার লম্ব, এটা আপনার ভূমি। tan থিটা অ্যাপ্লাই করবেন, tan থিটা। তাহলে থিটার ভ্যালুটা আসবে 45 ডিগ্রি। এখানে এই ভ্যালুটা হচ্ছে 45। এটা যদি 45 হয় তাহলে এটা হবে 45। এই জন্য এটা হচ্ছে এফ কস থিটা, এটা এফ সাইন থিটা। এফ কস থিটা 1/√2, মানে cos 45 ডিগ্রি 1/√2, sin 45 ডিগ্রি তো 1/√2। কাজেই আমরা দেখতেছি যে এই ফোর্সটাকে, ডায়াগোনাল ফোর্সটাকে আমরা চাইলে দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হবে এটা আর একটা উপাংশ হবে এটা, ঠিক আছে? এখন আমার হচ্ছে সামেশন এফ এক্স এফ ওয়াই এগুলি ডিল করা সহজ হবে। সো আমার অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ হচ্ছে এই যে এফটা বের করা,
এফ এফটা বের করে, এটা আমার অবজেক্টিভ, রাইট? এখানে কি বেশি লেখা হয়ে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে? কিছু না আছে, স্যার। কিছু আছে যেগুলা আগে থেকেই ছিল, ওইগুলো ডিলিট করতে হবে। তাহলে দাঁড়ান, ডিলিট করি। উম, ঠিক আছে। তাহলে এখানে এখানে সামেশন অফ আমার অবজেক্টিভ হচ্ছে এফ এ বের করা। আমি এই ম্যাথটাতে একটু সময় নিয়ে করব, পরের ম্যাথগুলো আপনারা নিজেরাই করে নেবেন, একটু সময় নিচ্ছি। যে জিনিসগুলো জানেন ওগুলো আরেকবার বলতেছি যাতে করে আপনার মনে পড়ে। সো এখানে দেখেন, এখানে যদি আমি এফ এ বের করতে চাই, তাহলে আহ, আপনি দেখেন প্রথমে সামেশন এফ এক্স করেন, এফ এক্স দিয়ে বের হবে কিনা। সামেশন অফ এফ এক্স দিয়ে করলে আপনার এখানে আননোন কয়টা, এখানে একটা আননোন, এখানে একটা আননোন, আর এখানে একটা আননোন, আর এখানে একটা আননোন, রাইট? ইকুয়েশনে একটা আননোন কয়টা, একটা, দুইটা, তিনটা, ঠিক বলছি? তার মানে আপনি সলভ করতে পারবেন না। সামেশন অফ এফ ওয়াই করেন, এফ ওয়াই নিলে আপনার আননোন কয়টা, এফ ওয়াই নিলে আপনার আননোন শুধুমাত্র একটা, তাই না? আপনার এই ভ্যালুটা জানা, এই ভ্যালু জানা, আর আননোন শুধুমাত্র থাকবে একটা। তো একটা ইকুয়েশন, একটা আননোন, এটা দিয়ে সলভ করে ফেলতে পারবেন। এবার মোমেন্ট নিয়ে চিন্তা করেন, মোমেন্ট নিয়ে চিন্তা করলে কি হবে, সলভ করতে পারবেন কিনা। মোমেন্ট জিরো কোথায়, মোমেন্ট জিরো হচ্ছে এখানে। তো আপনি যদি এখানে মোমেন্ট নেন তাহলে সব জিরো হয়ে যাবে, কাজেই মোমেন্ট নিয়ে সলভ করতে পারবেন না, এফ এক্স দিয়েও সলভ করতে পারবেন না। এই প্রবলেমটা সলভ করতে হলে আপনার একমাত্র শুধু উপায় এফ হচ্ছে ওয়াই নিতে হবে। এফ আই দিয়েই করতে হবে, ঠিক আছে? সো প্রত্যেকটা প্রবলেমই আপনি চিন্তা করবেন, এটা কি এফ এক্স দিয়ে হবে, করা যাবে, এফ আই দিয়ে স্যার করা এফ যাবে? এক্স দিয়ে করলে তো স্যার আমার দুইটাই আননোন। হ্যাঁ, করা যাবে না, এফ এক্স দিয়ে করা যাবে না। স্যার তিনটে চেক করবেন, চেক করে দেখবেন যে কোনটা দিয়ে আপনার দ্রুত সলভ হবে। আপনার এমন হইতে পারে যে দুইটা ইকুয়েশন দিয়ে সলভ হয়, তখন দেখবেন কোনটা দিয়ে করলে দ্রুত হবে ওইটা দিয়ে সলভ করে ফেলবেন, এটা স্মার্ট সলিউশন। এখানে দেখলাম যে তিনটা দিয়ে করলে শুধু এই প্রবলেম সলভ হবে একটা দিয়ে, মানে একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়েই কেবলমাত্র এটা সলভ করা সম্ভব। এই জন্য আমরা কি নিলাম, সামেশন অফ এফ ওয়াই নিলাম। এফ ওয়াই মানে কি, ওয়াই বরাবর যতগুলো ফোর্স আছে তাদের সাম হইতে হবে জিরো, তাই করছি আমরা। এদিকে আর এ উপরের দিকে দেখে প্লাস, এফ বি আর বি ডাউনওয়ার্ড দেখে মাইনাস, এফ এ এফ উপরের দিকে দেখে প্লাস, তাহলে সবগুলা ওয়াই বরাবর সবগুলা ফোর্সের সামেশন ইকুয়াল টু হবে জিরো। এই ইকুয়েশন দিয়ে আমরা একটা এফ এ এফ এর ইকুয়েশন পাইলাম, যেটা মিন করতেছে কি, যে এফ এ এফটা বের হবে, ঠিক আছে? কিভাবে বের হবে, যদি আপনি এফ বি আর এ যে ডায়াগ্রামটা, ওইটার সাথে আর এ ডায়াগ্রামটা বিয়োগ করেন, বিয়োগ করে √2 দিয়ে গুণ করবেন, গুণ করলে এফ এ এফটা বের হয়ে যাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? স্যার এটাও কি পরে ইকুয়েশন ক্রিয়েট করে করব আমরা? হ্যাঁ, তাহলে আমরা ইকুয়েশন পাইলাম একটা, কি পাইলাম, √2 এফ বি আর এ মাইনাস আর এ। এই √2 সমান সমান 1 লিখতে পারেন, এফ বি আর এ মাইনাস আর এ। এখন এফ এ এফ যদি বের করতে চান তাহলে আপনার দুটো ডায়াগ্রাম লাগবে, একটা এফ বি আর এর, আরেকটা আর আরেকটা হচ্ছে আর এ। তো এটা আপনার ক্যালকুলেটর ইকুয়েশন মানে ভালাবেন, ইকুয়েশন মানে ফেললে দ্রুত করতে পারবেন, তাহলে বারবার যোগ বিয়োগ করতে হবে না। কিন্তু আমি এখানে একটা হিসাব করে দেখাই। প্রথমে এই পয়েন্টে আসি, এই পয়েন্টে এফ বি আর এর ভ্যালু কত, 1 1। এই পয়েন্টে আর এর ভ্যালু কত, 1, যেটা 1। বিয়োগ করলে 0 হয়ে যায়। হ্যাঁ, বিয়োগ করলে 0 হয়ে গেল। এবার পরের পয়েন্টটাতে আসেন, এফ বি আর এর ভ্যালু কত আছে, 0, তাই না? আর আর এর ভ্যালু কত, 1 এই -1.414। আর এ
স্যার ও 0.75 আর এ হলো 3/4, তাহলে জিনিসটা কি হবে, এই √2 0 মাইনাস 3/4, 3/4 তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 1.06। একইভাবে পরের পয়েন্টে বাই করবেন, পরের পয়েন্টে বাই করবেন, পরের পয়েন্টে বাই করবেন, লাস্টেরটা 0 হবে। তাহলে এরকম একটা ডায়াগ্রাম আসবে। এই যে ডায়াগ্রামটা, এটাই হচ্ছে FAF এর ডায়াগ্রাম, ঠিক আছে? জি স্যার তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে গাড়িটা যখন এ পয়েন্টে এই ছিল, পয়েন্টে থাকবে গাড়িটা যখন এত পরে কে আসতেছে এখন, হ্যাঁ গাড়িটা যখন এ পয়েন্টে ছিল তখন এই যে মেম্বারটা এফ, যে মেম্বারটা, মেম্বারে ফোর্স 0 মেম্বারে কোনো ফোর্স কাজ করে নাই। কেন করে নাই বলেন তো? স্যার, কারণ তখন তো স্যার আমার কোনো একদম সাপোর্টে গেছে রিঅ্যাকশনটা। হ্যাঁ, তখন পুরা ফোর্সটাই সাপোর্ট নিয়ে নিছে এই পয়েন্টে, এই জন্য মেম্বারে কোনো ফোর্স যায় নাই। এই গাড়িটা মুভ করতে করতে যখন হচ্ছে বি পয়েন্টে আসছে তখন এফ যে মেম্বারটা, এফ মেম্বারে আপনার সর্বোচ্চ হচ্ছে কম্প্রেশন কাজ করছে, জি স্যার ঠিক আছে? কম্প্রেশন, ম্যাক্সিমাম কম্প্রেশন কাজ করছে 1.06। এই মেম্বারটা মুভ করতে করতে যখন সি পয়েন্টে গেছে, মানে এফ থেকে দূরে সরে যাচ্ছে গাড়িটা, লোডটা বা ইউনিট লোডটা, তখন এফ মেম্বারে আপনার কম্প্রেশনটাও কমে কমতেছে। যাচ্ছে, কারণ মানে স্যার এখানে আবার সি তখন নিচ্ছে কম্প্রেশনটা। হ্যাঁ, যতই গাড়িটা হচ্ছে এফ থেকে দূরে সরে যাচ্ছে, গাড়িটা বা 1 ইউনিট লোডটা যতই মেম্বার থেকে দূরে সরে যাচ্ছে, ততই কি গ্রাজুয়ালি কম্প্রেশনটা কমতেছে। কার কম্প্রেশন? এফ এর কম্প্রেশন। জি স্যার কমতে 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 যখন এই পয়েন্টে গেছে তখন zero। এফ মেম্বারের কম্প্রেশন ভ্যালু আসছে 0, ঠিক আছে? এটার মিনিং হচ্ছে এটাই। এবার আমরা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা কি বলছে যে বিএফ বাই করতে হবে। স্যার বাট বিএফটা তো স্যার আমার 0 ফোর্স মেম্বার না এখানে। কেন? স্যার দুইটা ফ্রেমের মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সবসময় কি তাই হবে? না স্যার সবসময় তাই হবে না। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মনে হচ্ছে, কিন্তু এটার উপরে ফোর্স আছে না একটা, জি স্যার এই এফ বি আর বি ফোর্স আছে না? জি স্যার আছে কি না? জি স্যার আছে। তাহলে কি এটা কি টি শেপ হয়েছে? ঠিক আছে, আপনি বলছেন যে টি শেপ হয়, তাহলে এই টিটা হয়ে যাবে 0, তাই তো? জি স্যার কিন্তু জি এটা স্যার তো টি না, এখানে আপনার একটা ফোর্স আছে আমাদের, এই যে এফ বি আর বির একটা ফোর্স আছে। বুঝতে পারছি। মানে এক্সটার্নাল ফোর্সটা আমার না থাকলে এখানে 0 হয়ে যেত। হ্যাঁ, এখানে ফোর্স না থাকে 0 হইতো। ওকে, তো এখানে তো আমার ফোর্স আছে, এই যে এখানে ফোর্স আছে, তো এটা কাটলাম। কাটার পরে আমরা হচ্ছে এটা বের করে নিয়ে আসবো। কাটার পরে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলে জিনিস দেখতে হবে এরকম, এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা এই যে ইনক্লাইন ট্রাস মেম্বারটা থাকবে, এখানে ভার্টিক্যাল ট্রাস মেম্বারটা থাকবে। কাটার পরে গার্ডারটা এরকম হবে, তাই তো? শেপটা এরকম হবে না কাটার পরে? জি স্যার কেটে যদি নিয়ে আসি, আচ্ছা প্রথমে কেটে নিয়ে আসলেন, এরপরে এক্সটার্নাল ফোর্সগুলি বসান। এক্সটার্নাল ফোর্স কি কি আছে? রিঅ্যাকশন, উপর থেকে আসতেছে এফ বি আর এ, এখানে উপর থেকে আসতেছে এফ বি আর বি, এই যে এফ বি আর বি দেখাইছি। এক্সটার্নাল ফোর্স হচ্ছে 3টা, 1 2 3। আর ইন্টারনাল ফোর্স কি কি হবে কাটার পরে? যে মেম্বারগুলো কাটা পড়বে, টেনশন আর কম্প্রেশন। হ্যাঁ যে মেম্বারগুলো কাটা পড়বে তাদের ওখান থেকে ইন্টারনাল ফোর্স পাবেন, সব হচ্ছে এক্সিয়াল ফোর্স। তাহলে এখানে কাটা পড়ছে, এখানে এক্সিয়াল ফোর্সটা হচ্ছে এফ এ এফ, কাটা পড়ছে এটা হচ্ছে এফ বি এফ, কাটা পড়ছে এটা হচ্ছে এফ বিই। এই মেম্বারটাকে আমরা ওই যে বললাম গার্ডারটাকে আমরা হচ্ছে ট্রাস মেম্বার হিসেবে অ্যাজিউম করে নেব। তাহলে এখানে আমার মূলত বের করতে হবে এফ বি এফ। ওকে, আবার চিন্তা করেন কিভাবে এফ বি এফ বের হবে। সামমেশন অফ এফ এস করলে কি বের হবে এফ বি এফ? সামমেশন অফ এফ এস করলে এখানে যদি সামমেশন এফ এস করি এফ বি এফ বের হবে?
এ সাবমেশন এফএক্স মানে কি, এক্স বরাবর যতগুলো ফোর্স আছে তার হচ্ছে সাবমেশন। তো আমি তো বের করতে চাই এফবিএফ ফুললি কাজ করতেছে কোন দিক বরাবর, ওয়াই বরাবর। সো এফএক্স করে করলে এটা এফবিএফ বের হবে না। এবার সাবমেশন এফআই করি, এফআই করলে বের হবে কিনা। এফআই করলে দেখতে হবে যে কোন কোন ফোর্স আছে ওয়াই বরাবর। ওয়াই বরাবর ফোর্স আছে আর এ, এফবি আর এ, এফবি আর বি, এই তিনটা ফোর্সই আমার জানা। আর একটা আছে এখানে এটা কম্পোনেন্ট। কম্পোনেন্টটা আছে, হ্যাঁ কম্পোনেন্টটা আসবে এফ এফ সাইন 45 ডিগ্রি বোঝায়। তাহলে আমি কিন্তু যদি এফ ওয়াই সাবমেশন এফ ওয়াই করি তাহলে এটা বের হবে, বের হয়ে যাবে কিন্তু, তাই না? প্যারামিটার থাকতেছে তিনটা, 1 2 3 চারটা প্যারামিটারের ভিতরে আমার একটা মাত্র আননোন, সরি 5টা প্যারামিটার, 1 2 3 4 এই 5, তাই না? উপর থেকে সাবমেশন এফ ওয়াই করলে নিচের দিকে কাজ করতেছে কয়টা ফোর্স, এফবি আর এ আর এফবি আর বি। হ্যাঁ এটা আমি লিখি, এরকম হবে এফবি আর এ, এটা মাইনাস এফবি আর বি প্লাস আর এ প্লাস স্যার এখানে আমি সরাসরি এই পয়েন্টে মুভমেন্ট নিলেও তো পারতাম। এফ এ সাইন থিটা আসতেছি, তারপরে হচ্ছে আসতেছে এফ বি এফ। ঠিক আছে, তাহলে এখানে আপনার আননোন কয়টা, আননোন কিন্তু একটা, এই যে এটা। জি স্যার। তার মানে এখানে সবগুলা ডাটা যদি আপনি বসান এই এফ বি এফ কিন্তু বের হয়ে যাবে। জি স্যার। আননোন একটা এফ বি এফ, একটা ইকুয়েশন একটা আননোন, এফ বি এফটা বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আপনার কতগুলো প্যারামিটার নিতে হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা প্যারামিটার সলভ করলে তো এফ বি এফ বের হবে, কিন্তু বের হবে, এটা অসুবিধা নেই, বের করতে পারবেন। তো আপনি মোমেন্ট দিয়েও আরেকবার চেক করে দেখেন, যদি দেখেন যে মোমেন্ট দিয়ে আর একটু সহজভাবে করা যায় তাহলে মোমেন্ট দিয়েই করবেন। ওকে, তাহলে এখন দেখেন ট্রাসের কি, ট্রাস মেম্বারগুলোর মোমেন্ট জিরো, এই পয়েন্টে মোমেন্ট জিরো, এই পয়েন্টে মোমেন্ট জিরো, যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের, এই ট্রাস মেম্বারের প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট হবে জিরো। তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে পারি। মোমেন্ট নিলে কি হবে দেখেন, মোমেন্ট নিলে এই সবগুলো ফোর্স জিরো হয়ে যাচ্ছে। মোমেন্ট দিবে শুধুমাত্র এফবি বিএফ আর হচ্ছে এফবি আরবি আরবি। ইকুয়েশন শুধু আসবে হচ্ছে ডিরেক্টলি এফবিএফ সমান সমান এফবি আরবি। এখন আপনি কোনটা নিয়ে সলভ করতে চান বলেন? স্যার মুভমেন্ট নিয়ে, কারণ এটা ছোট। এটা দিয়েও বের করা যায়, এটা দিয়েও বের করা যায়, আপনি কোনটা দিয়ে করবেন? স্যার অবশ্যই মুভমেন্ট নিয়ে। মোমেন্ট দিয়ে করবেন, হ্যাঁ। সো এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই একটু চেক করে নেবেন যে তিনটা ইকুয়েশনের মধ্যে দিয়ে কোনটা দিয়ে সলভ করা যাবে। নট অনলি প্রথমে এফ ওয়াই দিয়ে বের হয়েছে, আপনি দেখেন সলভ করা যাচ্ছে, খুশি হয়ে কাজ করা শুরু করে দিলেন, করতে পারেন, তাও হবে, একই রকমের আসবে। স্মার্ট সলিউশন হবে মোমেন্ট দিয়ে একটু চিন্তা করে নেওয়া। যেমন এখানে মোমেন্ট দিয়ে চিন্তা করে দেখলাম যে ইকুয়েশনটা একবারেই সহজ হয়ে গেছে। তো কেউ যদি সাবমেশন এফওয়াই দিয়ে করতে পারবে, তার সময় বেশি লাগবে। আর কেউ যদি মোমেন্ট দিয়ে করে তাহলে সে দ্রুত করে ফেলতে পারবে। এটা মিনিং কি, এখানে মিনিংটা হচ্ছে যে এফবিএফ হচ্ছে ইকুয়াল টু এফবি আরবি, দ্যাট মিন্স এফবি আরবি এর যে ডায়াগ্রাম ওইটা হচ্ছে সেম ডায়াগ্রাম এফবিএফ হবে। স্যার আমরা কি স্যার এখান থেকে বলতে পারি যে আমার জিরো ফোর্স মেম্বার যেটা হওয়ার কথা, ওইখানে যে কোনো এক্সটার্নাল ফোর্স থাকে, ওই ফোর্সের জন্য যে আমার ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটাই হবে? বুঝি নাই স্যার এখানে তো স্যার আমার এক্সটার্নাল ফোর্স যদি না থাকতো এফবিআরবি, তাহলে তো স্যার আমার এটা জিরো ফোর্স মেম্বার হতো, তাই না? স্যার যেহেতু আমার শুধু এফবিআরবি আছে, তাহলে এফবিআরবির ডায়াগ্রামটাই হবে এফবিএফ এর জন্য, এরকম কি বলতে পারি? না, এরকম করে বলা কঠিন হয়ে যাবে স্যার এফজিসি টা একটু দেখাবেন। এফজিসি না এখানে এটা বলতে পারতেছেন, এই যে এই ডায়াগ্রাম নাম্বারটা আছে না? জি স্যার। ডায়াগ্রাম নাম্বারটা এখানে থাকার কারণে, এখন ডায়াগ্রাম নাম্বার এখানে থাকতো স্যার তাহলে তো স্যার আমার জিরো ফোর্স মেম্বারই হতো না এটা। না, ওইভাবে চিন্তাই করার দরকার নেই আপনার, উল্টাপাল্টা হইতে পারে। স্যার এফজিসি টা একটু দেখাবেন। এফজিসি একই রকমই আসবে, এরকমই আসবে। আচ্ছা না এফজিসিটা আসবে না, কারণ
এফ জি সি তো তোমার ইয়া না, এইটা একটা ফোর্স আসছে, এখানে একটা ফোর্স আসবে, এখানে ফোর্স আসবে, অনেকগুলো ফোর্স আসবে। জি স্যার, বুঝতে পারছি। ওইভাবে চিন্তা করার দরকার নাই। যেটা আপনি চিন্তা করছেন ওই চিন্তাটা এটার ক্ষেত্রে হয়ে গেছে, এটার স্যার ক্ষেত্রে ডি এর হবে, ক্ষেত্রে হবে, ডি ডি এইচ এর এর ক্ষেত্রে ক্ষেত্রে হবে। হবে। হ্যাঁ, কিন্তু ওইভাবে চিন্তা করলে স্যার আমার সবসময় যদি না স্যার হইতে পারে। এখানে স্যার আমার যদি স্যার এখানে লোডগুলো স্যার টপ ডেকে থাকতো তাহলে স্যার আমার জিসির ক্ষেত্রে হতো, তাই তো? হুম, সেটাই। ওকে, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে এটা? না স্যার। তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। ও এখানেও তো অনেকগুলো আছে, এটাকে আউট করি। এরপরের মেম্বারটা হচ্ছে এফসিএফ। এফসিএফ এফসিএফ কোনটা? এই যেটা। তো আমি যদি এফসিএফ বের করতে চাই, এফসিএফ, তাহলে এই সেকশনটা কাট করব, সেকশন কাট করব। সেকশন কাটলে দুইটা পার্ট হবে, একটা লেফট পার্ট আর একটা রাইট পার্ট। তো এখানে যেটা বলা হচ্ছে যে সেকশন কাট করার পরে ফ্রি বডি যে ডায়াগ্রাম, এই ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই মানে হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু হবে 0, এফ ওয়াই হবে 0 এবং সামেশন অফ মোমেন্ট হবে 0। যদি হচ্ছে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম করার পরে যদি এরকম কোনো একটা কন্ডিশন হয় যেখানে হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, এফ ওয়াই 0, মোমেন্ট 0, তাহলেই কেবলমাত্র আপনি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা নিতে পারবেন। তাহলেই কেন? কারণ তাহলেই কেবলমাত্র একটা স্টেবল থাকবে। সো আমরা এটা কাটবো, ঠিক আছে? এটা কাটে এই যে উপাংশ যেগুলা, এই উপাংশগুলো এমনভাবে ফোর্স ডিস্ট্রিবিউশন হবে যেন হচ্ছে এই পুরা কাটার পরে যে অংশটা পুরোটা যেন স্টেবল থাকে। এটা তখনই স্টেবল থাকবে যখন সামনে এফ এক্স ইকুয়াল টু 0 হবে, এফ ওয়াই 0 হবে এবং মোমেন্ট 0 হবে। তখন এই এই কাটার পরে যে অংশটা এটা স্টেবল থাকবে। এই জন্য আমরা হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রামটা কাটার পরে আমাদের যে তিনটা ইকুয়েশন এটা ইউজ করতে পারি। এটা তো জানেন, পরে আবার একটু বললাম। যাই হোক, এটা প্রথমে কাটবো, কাটার পরে আপনার এক্সটার্নাল যে ফোর্সগুলি আছে, এক্সটার্নাল ফোর্সগুলোকে শো করাবেন। তারপরে কাটার পরে ইন্টারনাল ফোর্সগুলোকে দেখাবেন। এখানে কাটার পরে এক্সটার্নাল ফোর্স কি কি আছে? আর এ, এখানে একটা ফোর্স আছে আর এক্স, এফ বি আর এ, এফ বি আর বি, এগুলি হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আর কাটার পরে ইন্টারনাল ফোর্স বেরোবে কোনগুলা? কাটার পরে এখানে একটা ফোর্স বেরিয়েছে, এখানে একটা ডায়াগোনাল ফোর্স বেরিয়েছে, আর এখানে একটা এফ বিসি, তিনটা। এই মেম্বার থেকে একটা, এই মেম্বার থেকে একটা, আর এই মেম্বার থেকে একটা। এই তিনটা ডায়াগোনাল ফোর্স, তিনটা ইন্টারনাল ফোর্স কাটার পরে বেরিয়েছে। তো এখন আমার মুভমেন্ট অবজেক্টিভ নিয়ে করা হচ্ছে, যেত না? এখন এখন আমরা দেখি কোনটা সহজ হয়। এখন আমরা যেটা করব, আমরা যেটা করতে চাই যে আমরা হচ্ছে এই যে এফসিএফটা বের করব। এফসিএফ, এটা আমার অবজেক্টিভ, তাই না? এই যে এফসিএফ বের করা। এফসিএফ বের করতে গেলে দেখেন প্রথমে সামনে এফএক্স করেন, সামনে এফএক্স করেন, হবে কিনা দেখেন। সামনে এফএক্স করলে এক্স বরাবর আপনার আর এক্সটা আননোন, আর এক্স আননোন, এফ বিসি আননোন, দুইটা আননোন। এই যে এফ জিএফ আননোন, আর এখানে আরেকটা আননোন আসবে কম্পোনেন্টের। সো সামনে এফএক্স করতে পারবেন না। আচ্ছা, এই জিনিসটা আবার একটু বলি যে যেহেতু ডায়াগোনাল মেম্বার, গ্লোবাল এক্স এবং গ্লোবাল ওয়াই বরাবর কম্পোনেন্টে ভাগ করে নেবেন, ঠিক আছে? এটা তো আর বলার কিছু নেই। আপনি যদি এই অ্যাঙ্গেল চিন্তা করেন তাহলে এটা হবে কস, অপোজিটটা হবে সাইন। আচ্ছা, তাহলে আবার ফিরে আসি। এক্স বরাবর সলভ করা সম্ভব না, এর সামনে এফ ওয়াই চিন্তা করি, ইকুয়াল টু 0 করলে এফ ওয়াই বরাবর সবগুলো ফোর্সের সাম করতে হবে। তাহলে দেখি এফ ওয়াই বরাবর ফোর্স কি কি আছে।
এক্সটার্নাল ফোর্স আছে একটা, দুইটা, তিনটা আছে এক্সটার্নাল ফোর্স, তিনটা ফোর্সই আমার জানা আছে। আর এদিক থেকে ইন্টারনাল ফোর্স আছে শুধু হচ্ছে এইটা, এফ 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 সি কস 45 ডিগ্রি, তাই তো? তার মানে এখানে একটা আননোন, একটা ইকুয়েশন আসতেছে। এক্সটার্নাল ফোর্সগুলো সবই আমার জানা, সবগুলো নোন ফোর্স এগুলি। সো আপনি সামেশন অফ এফ ওয়াই দিয়ে এটা সলভ করতে পারবেন। এখন বলতেছে মোমেন্ট নিয়ে করবেন, নেন মোমেন্ট নেন। কোথায় মোমেন্ট নেবেন? মোমেন্ট নিতে পারবেন এই পয়েন্টে, এই পয়েন্টে স্যার, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই সব পয়েন্টেই মোমেন্ট নিতে পারবেন। স্যার এই পয়েন্টে। ওকে, হ্যাঁ নেন। এই পয়েন্টে মোমেন্ট নিলে মোমেন্ট দিবে কে কে? এক্সটার্নাল ফোর্স দিবে হচ্ছে এইটা, আর এটা স্যার এটা 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 দুটো উপাংশ আছে। স্যার উপাংশে ভাগ করে নিলে উপাংশেরটুকু দেবে শুধু। উপাংশের ভ্যালুটা কোথায় নেবেন? কোন ডিসটেন্স, মানে ডিসটেন্সটা কোথায় নেবেন? স্যার মাঝখানে ডিসটেন্স একটা, না এখানে স্যার ডিসটেন্সে একটা হাইট হবে 20 আর একটা এদিকে হবে 20 10 স্যার 20 করে হবে। 20। এই উপাংশটা বলছেন কি এই যে এই জয়েন্টে নেবেন, এই জয়েন্টে? জি স্যার জয়েন্টে। আচ্ছা, তাহলে একটা হবে 20 আর একটা স্যার এখান দুইটা 20 থেকে হবে, এটা 20 আর এখানে আরেকটা থাকবে হচ্ছে এফ এফ জি। হ্যাঁ করতে পারবেন, এটাও 20 হবে। মোমেন্ট নিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে ফোর্স ইন্টু ডিস্টেন্স করে নিতে হবে। জি স্যার। মোমেন্ট নিয়েও করা যাবে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে মোমেন্ট নিয়ে করার থেকে এই পার্টিকুলার এই প্রবলেমটাতে এফ ওয়াই দিয়ে করাটা সহজ হবে, কারণ আপনার এখানে ডিস্টেন্স গ্লোবাল ক্যালকুলেশন করতে হচ্ছে, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। মোমেন্ট নিয়ে করতে পারবেন আপনি চাইলে, ইভেন এই পয়েন্টেও মোমেন্ট নিয়ে করতে পারেন। এই পয়েন্টেও মোমেন্ট নিয়ে করতে পারবেন চাইলে, জি স্যার করা যাবে। এই পয়েন্টে। হ্যাঁ, কিন্তু এই পয়েন্টে করতে পারবেন না, এই পয়েন্টে করলে তাহলে জিরো স্যার হয়ে আমার যাবে। ওইখানে আননোনগুলা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। সো মোমেন্ট নিয়েও করতে পারবেন, এটা সমস্যা নেই। তাহলে আমি মনে করি পার্টিকুলার এই প্রবলেমটাতে এফ ওয়াই দিয়ে সলভ করাটা ইজি হবে। তাহলে এটাকে, এই ইকুয়েশনটাকে এই পাশে নিয়ে আসেন, বা হচ্ছে এই ইকুয়েশন থেকে এফ সি এফটা হচ্ছে আলাদা করেন, করলে আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি √2 আর এ মাইনাস এফ বি আর এ মাইনাস হচ্ছে এফ বি আর বি। ওকে, তো আপনি √2 করা যাবে না। তাহলে একবার কি আর এর ভ্যালু বসাবেন, একবার এফ বি আর এর ভ্যালু বসাবেন, একবার এফ বি আর বি ভ্যালু বসাবেন। বসাইলে এফ সি এফটা বের হয়ে যাবে, তাই তো? তাহলে আমি প্রথমে এই পয়েন্টে আসি। এই পয়েন্টে আমি যদি এফ সি এফ ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে আমার এই আর এর ভ্যালু লাগবে, এফ বি আর এর ভ্যালু লাগবে, এফ বি আর বি ভ্যালু লাগবে। আর এর যে ভ্যালুটা ওটাকে বিয়োগ করব এফ বি আর এ দিয়ে, যা আসবে সেটাকে আবার বিয়োগ করব এফ বি আর বি দিয়ে। টোটাল যে একটা ভ্যালু আসবে ওটার সাথে গুণ করব √2, করলে এফ সি এফ এর ভ্যালুটা বের হবে। তাহলে আমরা প্রথমে এই পয়েন্টে আসি। এই পয়েন্টে আর এর ভ্যালু কত? 1। এফ বি আর এর ভ্যালু কত? 1। এফ বি আর বি ভ্যালু হচ্ছে 0, মানে 0 1, তাহলে এই ভ্যালুটা আসছে 0। এটা ইকুয়েশন বানায়, ক্যালকুলেটরে ইকুয়েশন বানিয়ে নেবেন, ক্যালকুলেটরে এটা ইকুয়েশন বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে খালি ভ্যালুগুলো একটার পর একটা বসাবেন, বসাইলে ডিরেক্টলি এই ডাটাগুলো চলে আসবে। বারবার ক্যালকুলেশন, রিপিটিটিভ ক্যালকুলেশন করাটা বোকামি হবে আপনাদের। তার থেকে একটা ইকুয়েশন বানিয়ে নেবেন ক্যালকুলেটরে, বানিয়ে নিয়ে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলো বসাবেন, ডিরেক্টলি চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি পি পয়েন্টে আর এর ভ্যালু বসাই T/4, বি পয়েন্টে এফ বি আর এর ভ্যালু বসাবো 0, বি পয়েন্টে এফ বি আর এর ভ্যালু বসাবো হচ্ছে 1, তার সাথে যা আসবে √2 গুণ করব, গুণ করলে আস্তে আস্তে -0.35। তার মানে ডায়াগ্রামটা চলে আসছে। এরপরেরটাতে চলে যাচ্ছি সি পয়েন্টে আর এর ভ্যালু আছে 1/2, সি পয়েন্টে এফ বি আর এর ভ্যালু 0, সি পয়েন্টে এফ বি আর বির ভ্যালু 0, বসাইলে যা আসবে √2 করলে আসবে 0.71। তারপরে এটা বাই করবেন, তারপরে এটা বাই করবেন। এরপরে এই ডায়াগ্রামটা যোগ করে দিবেন, যোগ করে দিলে শেপটা দেখা যাচ্ছে যে এরকম। হ্যাঁ,
এখন এই পার্টিকুলার এই ডায়াগ্রামটা একটু খেয়াল করেন তো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং মজার একটা জিনিস। এই ডায়াগ্রামে দেখেন, এই ডায়াগ্রামের একটা অংশ আছে নিচে আর একটা অংশ আছে হচ্ছে উপরে, তাই তো? তাহলে যে অংশটা নিচে আছে এটা কি বোঝাচ্ছে, উপরেরটা কি বোঝাচ্ছে, কে বলতে পারবে? স্যার বুঝতে পারি না, আরেকবার বলবেন। ডায়াগ্রামের তো দুইটা ভ্যালু আছে, একটা নিচে আর একটা হচ্ছে উপরে। এই ডায়াগ্রামের একটা ভ্যালু আছে নেগেটিভ আর একটা ভ্যালু আছে পজিটিভ। টেনশন কম্প্রেশন। রাইট, ভেরি গুড। এটা বোঝাচ্ছে টেনশন এবং হচ্ছে কম্প্রেশন। একটু একটু দাঁড়ান, আমার একটা ফোন আসছে। হ্যালো আপা, হ্যালো, হ্যাঁ কোথায় আছো আব্বা? না না না, ঘুমাচ্ছে না। হ্যাঁ বলো বলো। ভিডিও কল ওই যে ওখানে ক্লিক করলেই হবে। খাদিজাকে বলো, এখন এখন দিও না, এখন দিও না, আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, ক্লাস ক্লাস আমি তোমাকে ফোন দিব ক্লাস শেষ হলে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা তারপরে কি যেন বলতেছিলাম আমরা? আচ্ছা হ্যাঁ, আমরা বলতেছিলাম যে হচ্ছে কম্প্রেশন আর টেনশন। হ্যাঁ, এখানে একজন আসছে, সরি একজন আসছে এখানে। হুম, হ্যাঁ এটা হলো, এটা তাহলে এই নেগেটিভ যে ভ্যালুটা, এটা হচ্ছে বোঝাচ্ছে কি বলেন? নেগেটিভ কি বোঝাচ্ছে? স্যার কম্প্রেশন। সেটাই, কম্প্রেশন হচ্ছে নেগেটিভ আর টেনশনটা হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে এই যে এফসিএফ যে মেম্বার, এই এফসিএফ আপনাদের এত পরে কেন আসতেছে? স্টুডেন্টরা কি জানে না যে ক্লাস শুরু হবে 9টায়? ওকে ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফসিএফ এমন একটা মেম্বার, যে মেম্বারটার একই সাথে কম্প্রেশন এবং টেনশন কাজ করে। তাহলে এটা কিভাবে সম্ভব দেখেন, এই গাড়িটা 1 ইউনিট লোড যখন এ পয়েন্টে ছিল, তখন এফসিএফ যে মেম্বারটা তার অ্যাক্সিয়াল ফোর্সটা হচ্ছে 0, কোনো ফোর্স নেই। এই গাড়িটা যতই হচ্ছে এফসিএফ এর দিকে যাচ্ছে, ততই কি হচ্ছিল, যতই এফসিএফ এর দিকে যাচ্ছে ততই তার হচ্ছে যাচ্ছে, তখন এই মেম্বারের মধ্যে কম্প্রেশন কাজ করতেছে, তাই তো? এফসিএফ এর মধ্যে কম্প্রেশন কাজ করতেছে। ম্যাক্সিমাম কম্প্রেশন দেখা গেছে যে যখন গাড়িটা বি পয়েন্টে ছিল, তখন এফসিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স পাওয়া গেছে। এরপরে এই গাড়িটা যখন সি পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছিল, এখান থেকে সি পয়েন্ট থেকে যখন দূরে, সরি সরি সরি, মানে এই আপনার এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করার পরে গাড়িটা বা 1 ইউনিট লোডটা একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করার পরে হঠাৎ করেই এই মেম্বারে হচ্ছে টেনশন চলে আসছে। ওকে, তারপরে এই টেনশনটা, ম্যাক্সিমাম টেনশন কোথায় ছিল? গাড়িটা যখন সি পয়েন্টে ছিল, তখন এফসি মেম্বারের মধ্যে ম্যাক্সিমাম টেনশন ফোর্স কাজ করছে। এরপরে সি পয়েন্ট থেকে যখন দূরে সরে যাচ্ছে, তখন টেনশনটা আবার কমতেছে, কমতে 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 সাপোর্টে 0 হয়ে গেছে। ওকে, সো এই এফসিএফ এমন একটা মেম্বার যে মেম্বারে
একই সাথে কম্প্রেশন এবং হচ্ছে টেনশন কাজ করতেছে। এখন যদি আমি পরীক্ষায় আপনাদেরকে বলি যে এই কোনো একটা পার্টিকুলার কোনো একটা মেম্বার বললাম যে এফসিএফ ফর এক্সাম্পল, বললাম যে এফসিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন এবং টেনশন বাই করেন, কিভাবে বাই করবেন? মানে কোশ্চেনটাই হচ্ছে এটা, আর অন্য কিছু বলি নাই, বলছে যে এফ সিএফ এর হ্যাঁ ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বাই করেন। পারবেন বের করতে? হ্যালো স্যার আরেকবার বললে ভালো হতো। কোশ্চেনটা যদি বলি যে এফসিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বাই করতে হবে, জি স্যার, ডায়াগ্রাম থেকে বের করা যাবে। হ্যাঁ তাহলে আপনি যদি করতে হবে প্রথমে এই ডায়াগ্রামটা বানাইতে হবে। এই ডায়াগ্রামটা বানায় দেখতেছেন কি এখানে ম্যাক্সিমাম কম্প্রেশন কত এই ডায়াগ্রাম থেকে? স্যার 0.7 0.35 হ্যাঁ 0.35, আর ম্যাক্সিমাম টেনশন 0.71 0.7। এটা অ্যান্সার। কিন্তু আপনার আগে ডায়াগ্রামটা বানাইতে হবে। দ্যাট মিনস এই পুরো জিনিসটা করে আসতে হবে আগে, এই পুরো জিনিসটা করে আসতে হবে, পরে হচ্ছে এই ডায়াগ্রাম বানাইতে হবে। ডায়াগ্রাম বানায় তারপরে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন কত, ম্যাক্সিমাম টেনশন কত, জি স্যার। তাই তো? জি স্যার। হ্যাঁ এটাই। এখন যদি আমি বলি এটা তো আসে 1 ইউনিট লোডের জন্য, রাইট? 1 ইউনিট লোডের জন্য। এখন যদি আমি বলি যে একটা ব্রিজ আছে, যে ব্রিজের উপর দিয়ে একটা ট্রাক যাচ্ছে, যে ট্রাকের লোড হচ্ছে 20 কিপ। স্যার শুধু 20 গুণ করে দেব এখানে ডায়াগ্রামে যা আছে। তারপরে বললাম যে হচ্ছে আপনি এফসি যে মেম্বারটা, এই এফসি মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বাই করেন, কি করবেন? স্যার শুধু লোডটা গুণ করে দেব 20, তাই হবে। হ্যাঁ তাহলে যেটা করতে হবে আবার এই পুরো জিনিসটা করে আসতে হবে আপনার। এটা করবেন, এই ইকুয়েশন বানাবেন, তারপরে এরকম একটা ডায়াগ্রাম ড্র করবেন। ড্র করলে ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন পাবেন 1 ইউনিট লোডের জন্য, রাইট? কিন্তু আমি কোশ্চেনে বলছি 1 ইউনিট না, বলছি 20 কিপ লোডের জন্য। তাহলে এই যে ভ্যালুটা এটার সাথে গুণ করে দেবেন 20, করলে এই 20 কিপ লোডের জন্য এই এফসি মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বের করা হয়ে যাবে। বুঝতে পারতেছেন? আপনারা যেই মানে ইনফ্লুয়েন্স লাইন যে করতেছেন এটা রিয়েলিটির সাথে মিলাতে পারতেছেন এখন? জি স্যার। এটা পরবর্তীতে আরো মিলাতে পারবেন। আমরা তো কাজ করতেছি 1 ইউনিট লোডের জন্য, রাইট? জি স্যার। 1 ইউনিট লোড থেকে আমি বললাম যে যদি একটা ট্রাক মুভ করে 20 কিপ বা 200 কিপ বের করতে পারছেন, কিন্তু আপনি ব্রিজের উপর দিয়ে কি 1 ইউনিট লোড মুভ করবে বা একটা গাড়ি মুভ করবে? করবে না। ব্রিজের উপর দিয়ে আপনার মাল্টিপল গাড়ি হচ্ছে হুইল বা চাকা মুভ করবে। হ্যাঁ, তো পরের মিডের পরে আমরা ওটাই দেখবো যে একটা ব্রিজের উপর দিয়ে যদি মাল্টিপল হুইল মুভ করে তাহলে হচ্ছে এই যে মেম্বারগুলোর মধ্যে কি ফোর্স জেনারেট করবে ওটা শিখবো। তো আমরা ইনিশিয়ালি 1 ইউনিট লোডের জন্য শিখতেছি, পরে হচ্ছে মাল্টিপল 1 ইউনিট বা একটা হুইলের জন্য শিখতেছি ইনিশিয়ালি, পরে হচ্ছে মাল্টিপল হুইলস হ্যাঁ বা মাল্টিপল লোডের জন্য এটা আমরা শিখবো আর কি। তো আমার এই ক্লাসটা কিন্তু 311, বারবারই বলতেছি 311 ক্লাসগুলি আপনারা মিস করবেন না। যদি মিসও করে ফেলেন সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাস হচ্ছে কভার করে ফেলবেন, কারণ একটার সাথে একটা রিলেটেড। এই ট্রাস এবং হচ্ছে যদি এই হুইল লোডের এই বিষয়গুলো এখানে না বুঝেন তাহলে পরবর্তীতে যখন হুইল লোড করাবো তখন কিন্তু আপনার কনসেপ্টে গন্ডগোল লাগবে। একটার সাথে একটা রিলেটেড। ওকে, তো এটা হয়ে গেল, আমরা এটা বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এখানে কারো? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা চলে যাচ্ছি। এই পয়েন্টটি আরো ইন্টারেস্টিং। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এফসিএফ। কি বের করতেছি আমরা? এফসিএফ, ও সরি এফজিএফ বের করছি না প্রথমে। এফজিএফ, এই যে এফজিএফ, এফজিএফ জি স্যার। এফসিএফ, ও এফ এফ
এফজিএফ বের করে নেই। আচ্ছা এফসিএফ, আচ্ছা এফসিএফটাই করি, সমস্যা নেই, এফসিএফ করতে পারি। এখানে এফসিএফ এবং এফজিএফ একসাথে বের করা হয়েছে, বুঝছেন নাকি? স্যার এফসিএফ তো আমরা আগে করলাম। সরি, এফসিএফ করছি আমরা, এখন এফজিএফ করবো, রাইট? জি স্যার। সরি এফসিএফ করে ফেলছি, এখন আমরা এফজিএফ বের করবো। হ্যাঁ, এফজিএফটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এটা ইন্টারেস্টিং প্রবলেম। আগের মতো করে কাটলেন, কাটার পরে আমরা হচ্ছে এটা বের করলাম। হ্যাঁ, তাহলে কাটা পড়ছে কি কি, এটা, এইটা আর হচ্ছে এইটা কাটা পড়ছে। এখন আমার অবজেক্টিভ হচ্ছে এফজিএফ বের করা, ঠিক আছে? এফজিএফ বের করতে গেলে আপনার কি 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 করতে হবে? আপনি সামনে এফএক্স করেন, সামনে অফ এফএক্স করেন, দেখেন কি হয়। এফএক্স করলে আপনার আননোন থাকবে কে কে, এখানে একটা আননোন আর এক্স, তারপরে এখানে একটা আননোন, তাই তো? এই কাটার পরে এখানে একটা আননোন থাকবে, তারপরে এখানে একটা আননোন। একটা ইকুয়েশন আপনার তিনটা আননোন, এফএক্স দিয়ে সলভ করতে পারবেন না। বুঝা গেছে? জি স্যার। আপনি এফজিএফ বের করতেছেন, যেটা ডিরেকশন হচ্ছে এক্স বরাবর, কিন্তু সামনে সামনে এফএক্স দিয়ে সলভ করতে পারতেছেন না। উপায় কি? ওয়াই দিয়ে তো এটা আরো আগে বের করতে পারবেন না, কারণ ওয়াই দিয়ে করলে তো ওয়াই বরাবর এটা কোনো ভ্যালুই নাই, আননোনই না। সো ওয়াইটা বাদ, সামনে এফ ওয়াই বাদ, আগেই বাদ। তাহলে আপনার একমাত্র উপায় হচ্ছে মোমেন্ট, মোমেন্ট দিয়ে সলভ করতে হবে এটাকে। ওকে, এখন দেখেন এই মোমেন্ট দিয়ে যদি সলভ করতে চান, দুইভাবে সলভ করতে পারেন। আপনার মোমেন্ট নিতে পারবেন হচ্ছে এই পয়েন্টে, মোমেন্ট নিতে পারবেন এই পয়েন্টে, মোমেন্ট নিতে পারবেন এই পয়েন্টে। তাহলে আমি প্রথমে এখানে দেখি, এখানে যদি মোমেন্ট নেন, সামনে স্যার সামনে এখানে নিলে মোমেন্ট তো স্যার আমার এফজিএফ থাকেই না। থাকবেই না, তাহলে এই অপশনটা বাদ। এবার এখানে আসি, এখানে যদি মোমেন্ট নেই, তাহলে হচ্ছে এটা সলভ হবে, অসুবিধা নেই, এই এফজিএফটা সলভ হবে, কিন্তু জি স্যার। এই দুটো উপাংশ ভাগ করে নিতে হবে আর কি। স্যার এটা উপাংশে ভাগ করে না করে তো করা যাবে। কিভাবে করা যাবে? স্যার এখানে আমি ইনক্লাইন ডিসটেন্সটা নেব। আচ্ছা, এটা পরে আসতেছে, এটা পরে আসতেছে। আমি আমি আপনাদের চিন্তা করতে শেখাচ্ছি, আমি আপনাকে চিন্তা করতে শেখাচ্ছি, কিভাবে চিন্তা করে এই জায়গায় আসবেন, বা কেন এখানে আমরা আসলাম। আচ্ছা স্যার। তো এখানে যদি আমি মোমেন্ট নেই, বি পয়েন্টে মোমেন্ট নেই, মোমেন্ট নিলে কিন্তু এটা সলভ হবে। সবগুলো ফোর্স নন, আননোন থাকবে হচ্ছে এইটা, আর আননোন থাকবে এটার একটা উপাংশটা, রাইট? জি স্যার। যেমন হয় cos 45 ডিগ্রি বা sin কিছু একটা আসবে, তাহলে কিন্তু এটা বের হবে, কিন্তু দেখবেন আপনার অনেকগুলো ভ্যালু বের করতে হবে, এইটা, তারপরে হচ্ছে এই যে এই যে ইনক্লাইন ফোর্সটা এরকম। আচ্ছা, যদি আপনি এই পয়েন্টে মোমেন্ট নেন, এই পয়েন্টে মোমেন্ট নিলেও আপনি কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা নর্মালি ডায়াগোনাল হলে যেটা করি নর্মালি আর কি, যে হচ্ছে ডায়াগোনাল যে ফোর্সটা, আমরা চাই ডায়াগোনাল ফোর্সটাকে জিরো মানে হালাবো, তাহলে ইজি হবে আর কি, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। নাহলে আপনার ডিসটেন্সগুলো নিতে ঝামেলা, জি স্যার বুঝতে পারছি। ডায়াগোনাল ডিসটেন্সগুলো নিতে ঝামেলা, এই ডিসটেন্সগুলো নেওয়া ঝামেলা। এই জন্য আমরা যেটা করি, এই ঝামেলাটা দূর করার জন্য, যে আমরা প্রথমে ট্রাই করি যে ডায়াগোনাল যে ফোর্সটা ওইটাকে কোনোভাবে জিরো বানায় ফেলানো যায় কিনা। এখন ডায়াগোনাল ফোর্সটাকে জিরো বানানো যাবে যদি আপনি এই পয়েন্টে মোমেন্ট নেন, কিন্তু এই পয়েন্টে মোমেন্ট নিলে এই ফোর্সটা নিজেই জিরো হয়ে যাবে, সো বের করতে পারবেন না। আচ্ছা, এখন ট্রাসের ক্ষেত্রে যেটা হয়, এই ট্রাসের ক্ষেত্রে তো পুরো ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? এই যে জি স্যার। লেফট পোর্শনটা যা, রাইট রাইট পোর্শনটা কিন্তু একই ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ, সো ইকুইলিব্রিয়ামে থাকলে আপনি হচ্ছে এই সেকশন যেখানে কাটতেছেন, সেকশনের বাইরে গিয়েও মোমেন্টটা নিতে পারবেন, সেকশনের বাইরে গিয়েও মোমেন্ট নিতে পারবেন। এখানে কাটছেন, কাটার পরে এটা যে লাইন অফ অ্যাকশন, ফোর্সের লাইন অফ অ্যাকশন কোথায় মিট করছে? সি পয়েন্টে, রাইট? আবার এই যে এটা লাইন অফ অ্যাকশন কোন দিকে মিট করছে? এখানে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কোন দিকে মিট করছে? সি পয়েন্টে। সো এমন একটা পয়েন্ট নিতে হবে যেখানে মোমেন্ট হবে জিরো, অ্যান্ড আপনার হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন
অ্যাকশন হচ্ছে কোইনসাইড করবে, মানে একই পয়েন্টে মিট করবে, মিট সেম পয়েন্ট। এরকম যদি একটা পয়েন্ট খুঁজে পান যেখানে সব যেগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন মিট করতেছে এবং হচ্ছে ওই পয়েন্টে মোমেন্ট জিরো। আমরা জানি যে ট্রাসের ক্ষেত্রে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টের মোমেন্ট জিরো, তাই না? এটা জানেন তো। ট্রাস হচ্ছে টু ফোর্স মেম্বার হওয়ার কারণে যতগুলো জয়েন্ট আছে এই সবগুলো জয়েন্ট হচ্ছে আপনার রোলার সাপোর্টের মতো কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে মোমেন্টগুলো হচ্ছে জিরো, মোমেন্ট জিরো। ট্রাসের যত পয়েন্ট আছে ইন্টারসেক্টিং পয়েন্ট সবগুলো পয়েন্টের মোমেন্ট হবে জিরো। সো আপনি এই সি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেন তাহলে ইনক্লাইন ফোর্সটা হচ্ছে জিরো হয়ে যাবে এবং হচ্ছে এটার সলিউশনটা একটু ইজি হবে। এই জন্য আমরা কি করলাম যে হচ্ছে সেকশন যেখানে কাট করছি তার বাইরে গিয়ে যেখানে মোমেন্ট জিরো হচ্ছে এবং হচ্ছে অন্যান্য ফোর্সের যে লাইন অফ অ্যাকশন যে পয়েন্টে মিট করছে এমন একটা পয়েন্টকে টার্গেট করলাম। এই পয়েন্টটা হলো এখানে সি পয়েন্ট। এই পয়েন্টের রেসপেক্টে যদি এই মোমেন্ট নেই এবার তাহলে কি হবে, তাহলে এই লাইন অফ অ্যাকশন বরাবর এই ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, ইনক্লাইন ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, এদিককার ফোর্সগুলো জিরো হয়ে যাচ্ছে। শুধুমাত্র পিওরলি হরিজন্টাল এবং পিওরলি ভার্টিক্যাল যে ফোর্সগুলো সেইগুলার হচ্ছে মোমেন্ট আমরা নিতে পারতেছি। সো পিওরলি হরিজন্টাল এবং পিওরলি ভার্টিক্যাল ফোর্সগুলার মোমেন্ট নেওয়ার জন্যে আমরা এই ঘটনাটা ঘটাইলাম। বোঝা গেছে? তাহলে পিওরলি হরিজন্টাল এবং পিওরলি ভার্টিক্যাল ফোর্সের মোমেন্ট যদি আপনি নিতে চান এবং ইনক্লাইন ফোর্সটাকে যদি জিরো করতে চান, পরে যদি হচ্ছে সলভ করতে চান ইকুয়েশনটাকে সহজ করার জন্যে, তাহলে আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি কি করবেন, আপনি মেম্বারের বাইরে চলে যাবেন, মানে সেকশন যেখানে কাটতেছেন তার বাইরে চলে যাবেন। বাইরে এমন একটা পয়েন্ট নেবেন যে পয়েন্টের মোমেন্ট হবে জিরো এবং যে পয়েন্টে অন্যান্য যে ফোর্সগুলো আছে সেগুলো লাইন অফ অ্যাকশন ওই পয়েন্টে মিট করবে, এরকম একটা পয়েন্ট নেবেন। নিয়ে তার রেসপেক্টে আপনি হচ্ছে মোমেন্ট নিতে পারবেন। ওকে, নিলে তাহলে কি দেখতে পাচ্ছি এখানে মোমেন্ট দিচ্ছে আমার এই যে এটা এফ জি এফ, এটা তো বের করতেই হবে। এক্সটার্নাল ফোর্স হচ্ছে এফ বি আর বি আর এ আর হচ্ছে এফ বি আর এ, ঠিক আছে? এই সবগুলা দিচ্ছে, দিলে আমার একটা ইকুয়েশন আসছে। এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন যেখানে আর এর ভ্যালু বসাইতে হবে, এফ বি আর এর ভ্যালু বসাইতে হবে আর এফ বি আর বি ভ্যালু বসাইতে হবে। বসাইলে আপনার একটা ডায়াগ্রাম আসবে, যেরকম ডায়াগ্রাম আসবে, বুঝতে পারছেন? এই ডায়াগ্রামটাই হবে এফ জি এফ এর ডায়াগ্রাম। এটা কি দেখতে পাচ্ছি, এটা এমন একটা ডায়াগ্রাম যেটা হচ্ছে সবসময়ই কম্প্রেশনে আছে, তাই তো? এটা কি, এটা এমন একটা ডায়াগ্রাম যেটা পুরোটাই সবসময় টেনশনে থাকবে। এটা একটা এমন ডায়াগ্রাম যেটা সবসময় কম্প্রেশনে থাকবে। এই এফ সি এফ এমন একটা ডায়াগ্রাম যেটা হচ্ছে একটা অংশ আছে কম্প্রেশনে, একটা আছে আবার হচ্ছে টেনশনে। তাহলে এখানে সামারিটা হচ্ছে আপনার একটা ট্রাস মেম্বারগুলা কিছু মেম্বার হচ্ছে থাকবে ফুললি কম্প্রেশনে, কিছু মেম্বার থাকবে সবসময় টেনশনে, কিছু মেম্বার থাকবে আবার কিছু মেম্বার থাকবে এরকম যে একবার হবে কম্প্রেশন একবার হবে টেনশন। বোঝা গেছে? তার মানে স্যার এখানে স্যার জি এইচ আর এফ জি স্যার দুটো সেম হবে না? জি হ্যাঁ এইচ হ্যাঁ এটা তো সেম হবে। একই এখানে জিএফ আর এফ জি একই জিনিস। আপনারা যখন 4-1 যাবেন 4-1, হ্যাঁ, যখন 4-1 করবেন এই 4-1-এ আপনাদের স্টিফনেস ম্যাট্রিক্স করা হবে। স্টিফনেস স্যার এটা কি ম্যাট্রিক্স, স্ট্রাকচার 3 এ? হ্যাঁ, ওইখানে হচ্ছে আপনার এফ জিএফ বুঝাবে একটা, হ্যাঁ, আর এফ এফ জি হয়ে যাবে আরেকটা, বুঝছেন? কিন্তু আমার 3-1-1-এ এমন কোনো ঘটনা নেই। এফ জি এফ যা এফ 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 জি যা এফ জি এফ হচ্ছে তাই। এটা স্যার আমি স্যার নোটেশন এটা বলি। কম বেশি করলে অসুবিধা নেই। হ্যাঁ বলেন। স্যার আমি বললাম স্যার এখানে এফ জি এফ এর ডায়াগ্রাম যেটা আর এফ জি এইচ সেম ডায়াগ্রাম হবে না? হ্যাঁ হ্যাঁ, যেটা সিমেট্রিক জি স্যার সেম আসবে, সিমেট্রিক না হলে আসতো না। স্যার এখানে যদি আমাদের আমি স্যার একটু স্যার স্লাইডটা আপলোড করার আগে স্যার সবগুলা মেম্বারের স্যার একটু ডায়াগ্রাম দেখিয়ে দিবেন, মানে আপলোড করে দিবেন। কোনটা এগুলাও? জি স্যার, এগুলো মানে আপনারা নিজেরা করবেন। স্যার শুধু স্লাইড একটু দিয়ে দেন ভালো হতো। স্লাইড টাইমে দিয়ে দিচ্ছি, এগুলি আপনারা নিজেরা করে নেবেন। এটা তো সিমেট্রিক ডায়াগ্রাম, একই রকম আসবে।
এই জন্য তো দেখাচ্ছি এখানে যা আছে এইগুলো এফ জি জি এফ এগুলো যা আসে যেহেতু সিমেট্রিক এগুলো একই রকমের আসবে। এটা আপনারা নিজেরা বের করে নেবেন, আচ্ছা স্যার। নিজেরা বের করে নেবেন। এটা কি বুঝে গেছে, সে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই যে যেটা বললাম আপনাদেরকে যদি বলে, যদি বলে কোশ্চেনে বলে, আমি এরকমই কোশ্চেন করি যে হচ্ছে ক্যালকুলেট ম্যাক্সিমাম কম্প্রেশন এন্ড টেনশন অফ মেম্বার্স এফ 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 বি এফ এফ সি এফ এফ জি ইফ এ কনসেন্ট্রেটেড লাইভ লোড ওয়ান কি মুভ ইন দি স্ট্রিঞ্জার। যদি আপনি এরকম কোশ্চেন করে তাহলে কি করবেন? তাহলে এই সবগুলো ডায়াগ্রামগুলো ড্র করবেন আগে। ড্র করার পরে মেম্বার এ এফ যেটা, এই যে মেম্বার এ এফ এর যে মেম্বার এ এফ, এই যে এফ এফ মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন কত এখানে? এটা তো 1 ইউনিট লোডের জন্য, রাইট? এই ডায়াগ্রামটা কার জন্য? 1 ইউনিট লোডের জন্য, 1 ইউনিট কনসেন্ট্রেটেড লোডের জন্য। 1 ইউনিট কনসেন্ট্রেটেড লোডের জন্য এএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন কত? স্যার -1.06। 1.06। এখানে আর টেনশন কত এখানে? স্যার 0। টেনশন 0। তাহলে যে এএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন আসছে 1.06, টেনশন 0। এবার পরেরটাতে আসি, এই যে এফবিএফ, এফবিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন কত? স্যার 0। এফবিএফ এর কোনো কম্প্রেশন নাই, টেনশন স্যার 1। টেনশন হচ্ছে 1। এবার সিএফ এ আসি, এই যে সিএফ, সিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন কত? 0.35। 0.35। ম্যাক্সিমাম টেনশন 0.7। 0.71। আর জিএফ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কম্প্রেশন হচ্ছে 1, টেনশন 1। নাই। 0। ওকে, তাহলে এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে অ্যাকচুয়ালি আমরা 1 ইউনিট লোডের জন্য বিভিন্ন মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন এটা হচ্ছে বের করতে পারবো। এখন যদি বলি যে না 1 ইউনিট না, 1 কিপ লোড না, যদি হচ্ছে 20 কিপ লোড মুভ করে দিক দিয়ে, তাহলে কি হবে? ম্যাক্সিমাম কম্প্রেশন ম্যাক্সিমাম টেনশন কি হবে? 20 গুণ করে দেব। তাহলে 1 এর জন্য বের করবেন, বের করে সাথে 20 গুণ করে দেবেন, তাই করে হয়েছে। ঠিক আছে, এই তো হয়ে গেল। এরপরে যদি এখানে আপনার ইউনিট লোড না হয়ে ডিস্ট্রিবিউটেড লোড থাকতো তাহলে কি হতো? আচ্ছা, এগুলো পরে বলবো না, আপাতত এই পর্যন্তই থাক আপনাদের। এরপরে আমরা ট্রাসের আরেকটা ক্লাস হয়তো লাগবে, একটু ডিটেইল। এটা মিড টার্মের পরে হয়তো ভুলে যাবেন অনেক কিছু, এই জন্য ট্রাসের জন্য আরেকটা ক্লাস হয়তো লাগবে। পরে আমরা হচ্ছে ট্রাস শেষ করে করবো এরপরে ক্লাসে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার বিমে ইনফ্লুয়েন্স লাইনে আনাম স্যারের প্র্যাকটিস প্রবলেমে বলেন কি বলেন? স্যার ওই জায়গায় শেয়ারে স্যার বিসিআরটা একটু দেখাবেন। এটা এটা কোনটা? হ্যালো, স্যার বিসিআর মানে এই ম্যাথের? জি স্যার এমএতেরই স্যার। ওকে, হ্যাঁ ভিসিআরটা বলেন, কি সমস্যা? স্যার বিসিআর তো হচ্ছে স্যার যখন আমরা তো হচ্ছে স্যার ইয়াটা কাটি, যখন হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনটা কাটি, ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে মোলার বেস্টের প্রিন্সিপাল অনুযায়ী তো স্যার আমার প্যারালাল হতে হবে না দুই সাইড, যখন বিসিআর নিচ্ছি স্যার তখন তো আমার হচ্ছে লেফট সাইডে স্যার এটা প্যারালাল হচ্ছে না, এখানে জাস্ট এক সাইড নিয়ে আমার কাজ হচ্ছে। তো ওই জন্যই তো এই সাইডে কিছু আসে নাই, যা আছে সব এক পাশে। এটা যদি প্যারালাল করতে চান তাহলে ডায়াগ্রাম কেমন হইতো? এটা ইনক্লাইন্ড হইতো, জি আচ্ছা কিন্তু উত্তর দিত না। হ্যাঁ, এই জন্য পুরোটাই এক সাইডে আছে, এটা বাদ। ক্লিয়ার স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার গার্ডারের কিছু প্র্যাকটিস প্রবলেম দিলে ভালো তো স্যার, আমাদের মাত্র 2টা আছে। গার্ডারের প্র্যাকটিস করবেন, সারেরটা করবেন।
স্যারের টাইম নাই। স্যারের সিটে আছে তো পিছনের দিকে, এগুলি করবেন, এগুলা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা স্যার। এই তিনটা ম্যাথ করবেন, এই তিনটা ম্যাথ থেকে কোশ্চেন আসতে পারে, এই টাইপের এগুলা থেকে কোশ্চেন আসতে পারে গার্ডারের ম্যাথ। আচ্ছা স্যার। গার্ডারের এখানে তিনটা এক্সাম্পল আছে, এটা করবেন। তারপরে হচ্ছে স্যার এই পরের দুইটা এটা কিসের ম্যাথ? ট্রায়াঙ্গেলের মতো যেটা, এটা, এই ট্রাসের? হ্যাঁ এটাই তো করলেন একটু আগে। আচ্ছা স্যার। এই ম্যাথটাই তো মনে হয় করছেন নাকি? না এটা, হ্যাঁ হ্যাঁ, এই ট্রাসের ম্যাথটাই তো করলেন এখানে, এই যে এই ম্যাথটাই করছেন। জি স্যার। এই ম্যাথটা করে ফেলছেন। এই ম্যাথটা নিজেরা আশা করি করতে পারবেন, কিন্তু থাক এখনো করার দরকার নাই। মিড টার্ম একটা আমি ক্লাস নেব, আর এখান থেকে আরেকটা করাবো, করলে আপনাদের ট্রাস শেষ। এরপরে এটা আমি অলরেডি পড়ায় ফেলাচ্ছি, ডিস্ট্রিবিউটেড লোড কীভাবে হলে কী হবে, এটা ট্রাসের সাথে পড়ায় ফেলাবো। তখন আপনাদের এই ম্যাক্সিমাম ফোর্স ডিস্ট্রিবিউশন এটা হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। এরপরে শুরু করবো আমরা হুইল লোড, মুভিং হুইল লোডের জন্য। একসাথে যদি অনেকগুলো গাড়ি মুভ করে তাহলে কি হবে, এটা সহজ আছে, এত কঠিন না। হ্যাঁ, এটা অনেক সহজ। এগুলি এই ট্রাস তারপরে গার্ডার বুঝলে এগুলা কিছুই না, এটা এটা ইকুয়েশন বসাবেন, ধুপধাপ করে বেড়ে যাবে। এরপরে হচ্ছে উইন করাবো, উইন করাইতে আমার সময় লাগবে। তারপরে হচ্ছে আর্থকুয়েক করাবো, আর্থকুয়েক উইন্ডের জন্য আমার মিনিমাম দুইটা ক্লাস লাগবে, তিনটা লাগতে পারে। আর আর্থকুয়েকের জন্য দুইটা লাগবে মিনিমাম, তিনটাও লাগতে পারে, ঠিক নেই। এই উইন্ড এবং আর্থকুয়েক হলে আপনাদের সিলেবাস শেষ, বুঝছেন? মিডের পরে সিলেবাসটা সহজ আছে। হ্যাঁ, উইন্ড এবং আর্থকুয়েকের ক্ষেত্রে থিওরি আছে, থিওরিগুলি অনেকগুলি বোঝার আছে, কিন্তু সহজ। একইভাবে আর্থকুয়েকটাও সহজ। হ্যাঁ স্যার সহজ হলে স্যার সবার ফাইনাল কিভাবে খারাপ হয়? ফাইনাল খারাপ হয়, সিলেবাসটা বড় হয়ে যায় জন্য। সিলেবাসটা বড় হয়ে যায়, এখানে তো সিলেবাসটা বড় হয়ে যায়, সিলেবাস বড় হয়ে যায়, অন্যান্য সাবজেক্টের প্রেশার থাকে, তখন এগুলোতে সময় কম দিতে পারে, এই কারণে খারাপ হয় আর কি। আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আর পড়াটা আজকে করাইলাম এটা যদি সঙ্গে সঙ্গে করে ফেলতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা ভালো হবে। পড়া যদি রেখে দেন, না বুঝে রাখেন, তাহলে মনে করেন ঝামেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাসটা ক্লোজ করে ফেলাই। অ্যাটেন্ডেন্স নেব, তাই না? অ্যাটেন্ডেন্স নেব, এনে কেউ প্রক্সি টক্সি দিবেন না, বুঝছেন? প্রক্সি যদি ধরা পড়ে তাহলে কিন্তু অনেক বড় পানিশমেন্ট।